সো গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে থেকে আমরা আমাদের WBGI 2025 যে ফিজিক্স ক্লাস সেটা শুরু করছি এবং আজকে আমাদের প্রথম টপিক ফিজিক্সের, সেটা হচ্ছে বেসিক ম্যাথমেটিক্স। তুমি বলতে পারো যে কেন ইউনিট ডাইমেনশন না? তার কারণ হচ্ছে যে ইউনিট ডাইমেনশন বা এর পরে যে তার পরে যে চ্যাপ্টার গুলো আছে, লাইক মেকানিক্স হোক, তার আন্ডারে মোশন ইন 1D, মোশন ইন 2D, নিউটনস লজ অফ মোশন, ওয়ার্ক এনার্জি পাওয়ার, গ্র্যাভিটেশন, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, ওয়েভস, 11টা 12 গেলে আমাদের শুরু হচ্ছে ইলেকট্রোস্ট্যাট দিয়ে, দেন কারেন্ট, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, ইএমআই, এসি, অপটিক্স, মডার্ন ফিজিক্স। তো এই যে সমস্ত ফিজিক্সের এন্টায়ার যে ক্লাস 11-12 মানে WBGI যে কমপ্লিট ফিজিক্সের সিলেবাসটা আছে, সেটা করার জন্য আগে আমাদের ম্যাথমেটিক্সের কিছু ফান্ডামেন্টাল জিনিস জানতে হবে। আগে আমাদের ম্যাথমেটিক্সের কিছু ফান্ডামেন্টাল একদম কোর কিছু জিনিসপত্র জানতে হবে, যেগুলো না জানলে এরপরে যে প্রবলেমগুলো, থিওরি তো তুমি পড়ে নেবে ম্যাথমেটিক্স জানা থাকলে, থিওরি পড়তে খুব একটা অসুবিধা হবে না, কিন্তু তারপর যখন সেই থিওরিটা তুমি ইমপ্লিমেন্ট করবে কোনো একটা অঙ্কে, কোনো একটা প্রবলেমে, কোনো একটা নিউমেরিক্যালে, তখন গিয়ে সেটা আর হবে না, কারণ তোমার সেই বেসিক ম্যাথমেটিক্সের যে নলেজটা সেটা নেই। তো সেই জন্য আমি এখান থেকে শুরু করছি। তো আমাদের বইতেও, যে কোনো বইতেও এখান থেকেই শুরু করা হয়, যদিও এখান থেকে কোনো কোয়েশ্চেন আসবে না, কিন্তু এর পরের যে এন্টায়ার সিলেবাসটা সেটা পড়তে গিয়ে আমাদের কিন্তু এই ক্লাসগুলো খুব দরকার হবে। কি কি পড়বো আমরা এখানে বেসিক ম্যাথমেটিক্স এর আন্ডারে? ফার্স্ট আমরা পড়বো যে আমরা আমাদের চারপাশে যত রকম জিওমেট্রিক্যাল শেপ দেখতে পাই, অর্থাৎ সেটা হতে পারে সার্কুলার, হতে পারে ট্রায়াঙ্গুলার, হতে পারে ট্রাপিজিয়াম, হতে পারে প্যারালেলোপিপেড, হতে পারে প্যারালেলোগ্রাম, হতে পারে স্ফিয়ার, যে কোনো জিওমেট্রিক্যাল অবজেক্ট, হতে পারে কিউব। তো এই যত রকম জিওমেট্রিক্যাল অবজেক্ট আছে, সেটা হতে পারে 1D, হতে পারে 2D, হতে পারে 3D। তো তাদের সবার এরিয়া কত হয়, এরিয়া আমরা কি করে ফাইন্ড আউট করতে পারি, এবং তাদের ভলিউম কত হয়, অর্থাৎ ক্ষেত্রফল এবং আয়তন, এই দুটো আমরা ফার্স্ট ফাইন্ড আউট করবো বিভিন্ন ফর্মুলার সাহায্যে আলাদা আলাদা শেপের জন্য। দ্বিতীয় আমাদের কাজ হচ্ছে কোনো একটা দ্বিঘাত সমীকরণ বা কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা সলভ কি করে করতে পারি, কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করলে তার রুট কত আসে, দুটো রুটকে সাম করলে কত হয়, প্রোডাক্ট করলে কত হয়, সেই বেসিক কিছু। দেন একটা ইন্টারেস্টিং থিওরেম আছে যেটার নাম বাইনোমিয়াল থিওরেম, ক্লাস 11 এ ম্যাথমেটিক্স এ পড়েছো, দ্বিপদ উপপাদ্য, সেটার অ্যাপ্লিকেশন ফিজিক্সে আছে। অর্থাৎ ফিজিক্সে যা যা আমাদের লাগবে ম্যাথমেটিক্সে, অপ্রয়োজনীয় কিছু বা এক্সট্রা কিছু আমি করাবো না, যা যা লাগবে একদম ফান্ডামেন্টাল থেকে আমি শুরু করাচ্ছি। দেন তারপরে আমাদের অ্যাজ ইউজুয়াল লগারিদম আছে, এপিজিপি সিরিজ আছে, কম্পোনেন্টো ডিভিডেন্ডো সিরিজ আছে, তারপরে ট্রিকোনমেট্রি আছে, ট্রিকোনমেট্রির আন্ডারে অনেক কিছু, ট্রিকোনমেট্রির যৌগিক কোণ, মাল্টিপল অ্যাঙ্গেল, পার্শিয়াল অ্যাঙ্গেল, সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি, কস এ মাইনাস বি, ট্যান এ প্লাস বি, ট্যান এ মাইনাস বি, সেই ফর্মুলাগুলো সমস্ত ট্রিকোনমেট্রির বিষয়। বিভিন্ন বিভিন্ন কোয়াড্রেন্টে সাইন, কস, ট্যান কি কি হয় সেগুলো। তারপর ভেরি ইম্পর্টেন্ট যে তিনটে টপিক আছে, এক হচ্ছে গ্রাফস, যে কখন দুটো কোয়ান্টিটির মধ্যে মানে একটা সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণটা থেকে তোমাকে গ্রাফ আঁকতে দেবে ওয়াই আর এক্স এর মধ্যে। ধরো ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু mx দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু 4x কিউব দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, এরকম ওয়াই আলাদা আলাদা বিভিন্ন রাশিমালা আমাদের দেওয়া থাকবে। আমাদের কি করতে হবে, একটা গ্রাফ বানাতে হবে ওয়াই আর এক্স এর মধ্যে। তো ওয়াই আর এক্স এর মধ্যে গ্রাফ কিরকম হয়, কখন সেটা স্ট্রেট লাইন হয়, কখন সেটা প্যারাবোলা হয়, কখন সেটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়, কখন সেটা এক্সপোনেনশিয়ালি গ্রোয়িং, কখন সেটা এক্সপোনেনশিয়ালি ডিকে, ঠিক আছে, কখন সেটা লগারিদমিক, কখন সেটা ট্রিকোনমেট্রিক, সাইন, কস, ট্যান। তো সেই সমস্ত যে গ্রাফ, কারণ গ্রাফ আমাদের ফিজিক্সে ভীষণ ভীষণ লাগবে। কোথায় লাগবে, ইউনিট ডাইমেনশনে সেরকম একটা গ্রাফের অ্যাপ্লিকেশন নেই, অ্যাপ্লিকেশনটা আছে আমাদের 1D থেকে শুরু হয়, অর্থাৎ কাইনেমেটিক্স যে পার্টটা, মেকানিক্স যে পার্টটা, সেই মেকানিক্স থেকে আমাদের কিন্তু গ্রাফ শুরু হচ্ছে, এবং সেই গ্রাফের অ্যাপ্লিকেশন কিন্তু ভীষণ। তাই জন্য গ্রাফটা এখানে আমরা শিখবো, খুব ডিটেইললি শিখবো, একদম বেসিক থেকেই শিখবো যত ভালো প্রবলেমে যাওয়া যায়। দেন আমাদের ডিফারেন্সিয়েশন আছে, অবকলন যেটাকে বলা হয়, সেটার অ্যাপ্লিকেশন জানোই, প্রত্যেক 11-12 সব জায়গাতেই সেই অ্যাপ্লিকেশন রয়েছে। এবং তারপর আমাদের অ্যাজ ইউজুয়াল ইন্টিগ্রেশন আছে। তো শেষের যে তিনটে পার্ট, একটা গ্রাফস, একটা ডিফারেন্সিয়েশন, একটা ইন্টিগ্রেশন, এই তিনটে ভীষণ জরুরি ফিজিক্সের জন্য। এবং তার শুরুতে যে জিনিসপত্র রয়েছে, লাইক লগারিদমস, ট্রিকোনমেট্রিক ফাংশনস, এপি সিরিজ, জিপি সিরিজ, বিভিন্ন জিওমেট্রিক্যাল শেপ, কোন একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ কি করে করতে হয়, সেগুলো হচ্ছে ওর আগের স্টেপটা। মানে একদম ফার্স্ট স্টেপ হচ্ছে এগুলো জানা, সেকেন্ড স্টেপ হচ্ছে স্লোপ, ডিফারেন্সিয়েশন, গ্রাফস, ইন্টিগ্রেশন, এগুলো জানা, এবং 3 নম্বর স্টেপ হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন করা। কারণ ডিফারেন্সিয়েশনও আমরা যখন পড়বো, খালি ডিফারেন্সিয়েশন ফর্মুলা বেস পড়বো না, আমরা ভালো করে যে গ্রাফিক্যালি যে ডিফারেন্সিয়েশনের মানেটা কি, ফিজিক্সে আমরা ডিফারেন্সিয়েশন কিভাবে লাগাই, ঠিক আছে, ম্যাথমেটিক্সের ডিফারেন্সিয়েশন, ফিজিক্সের ডিফারেন্সিয়েশন একই, খালি এখানে অ্যাপ্লিকেশনে আমরা বেশি জোর দিই। ওখানে যেরকম ইন্টিগ্রেশন করা বা ডিফারেন্সিয়েশন করাতে জোর দেওয়া হয়, এখানে জোর দেওয়া হয় বেশি তার অ্যাপ্লিকেশনে, যে আমরা অ্যাপ্লিকেশন কি করে করতে পারি, কিভাবে কিভাবে আমরা সেই ফর্মুলাগুলোকে ব্যবহার করতে
করতে পারি। তো সেগুলো আমাদের এখানে বেশি ইম্পর্টেন্ট। এমনি যে কত রকমের ইন্টিগ্রেশন হয় ফিজিক্স ম্যাথমেটিক্স যেটা পড়ে এসছো সেরকমটা অতটা না, অতটা জটিল না, অনেক বেশি সহজ সরল, এমনি কঠিন কিছুই না, সবটাই সহজ। এবার তাহলে আজকে থেকে আমরা শুরু করছি। ফার্স্ট আমরা যে টপিকটা শুরু করছি বেসিক ম্যাথমেটিক্স এর আন্ডারে, এবং আরেকটা কথা সেটা হচ্ছে বেসিক ম্যাথমেটিক্স পড়া হয়ে গেলে আমরা বেসিক ম্যাথমেটিক্স এর সাথে ভেক্টর বলে যে টপিকটা আছে সেটা পড়বো। যদিও ভেক্টরটা তোমাদের ক্লাস 11 এর সিলেবাস অনুযায়ী বা WBJE সিলেবাস অনুযায়ী সেটা মোশন ইন 2D তে থাকে, অর্থাৎ মোশন আন্ডার প্লেন, মোশন ইন 1D, তারপরে যে চ্যাপ্টারটা মোশন ইন 2D তার আন্ডারে ভেক্টরটা আছে। কিন্তু ভেক্টরটা আমরা এর সাথেই করে নেবো, এই পড়াটা হয়ে গেলে, ইন্টিগ্রেশন অবধি পড়া হয়ে গেলে দেন আমরা ভেক্টরটা শুরু করবো। তা না হলে মোশন আন্ডার 1D যখন পড়বো তখন আমাদের অনেক কনসেপ্টে অসুবিধা হবে। যখন ভার্টিক্যাল মোশন পড়বো, যখন v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s, v ইকুয়াল টু u প্লাস at, ওই ফর্মুলাগুলো করবো, তখন ভেক্টরের অনেক কনসেপ্ট লাগবে। ডিসটেন্স, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, এদের যখন ক্যালকুলেশন করবো তখন সব কিন্তু আফটার অল ভেক্টরই যাবে। তো ভেক্টরটাও আমরা কিন্তু এর সাথে সাথে পড়বো। তো একদম ভেক্টর অবধি পড়া হয়ে গেলে দেন আমাদের কাজ হচ্ছে ইউনিট ডাইমেনশন, এবং তারপর থেকে আমরা মেকানিক্স শুরু করছি। ঠিক আছে, একদম বেসিক থেকে আমি যাব, একদম যে একদমই জানে না মোটামুটি তার স্ট্যান্ডার্ড থেকেই যাব, দেন যতটা ভালো করা যায়, যতটা অবধি আমাদের WBJE লেভেল আছে বা JEE লেভেল আছে সেটাই। এবং এটা খালি WBJE ব্যাচ না, এটা JEE মেইনস এর জন্য সেম ব্যাচ। তার কারণ JEE মেইনস এর যা PYQs আছে, JEE মেইনস এর জন্য যা মডেল কোয়েশ্চেন সেট আছে সেগুলো কিন্তু আমাদের WBJE এর সাথে প্রায় একই রকম, এক্স্যাক্টলি এক না, 100% এক না, বাট মোটামুটি 70 to 80% কিন্তু দুটোরই কভার করা থাকে, সেম জিনিস। দুটো এক্সামের প্যাটার্ন আলাদা, দুটো এক্সামের আলাদা। আরেকটা কথা সেটা হচ্ছে জানোই যে কম্পিটিটিভ পরীক্ষা, তাই এখানে আমরা বেশি থিওরি পড়ার দিকে জোর না দিয়ে জোরটা দেবো নিউমেরিক্যালস এর উপর। থিওরিতে আমরা ডেফিনেটলি জোর দেবো, থিওরি আমরা যতটা ভালো করে সম্ভব পড়বো, যা যা পয়েন্টস কভার করে সেগুলো পড়বো, কিন্তু যেখানে যেখানে বড় বড় ডেরিভেশন আছে সেই ডেরিভেশন গুলোকে আমরা চাইবো একটু ছোট করে করার, কারণ ডেরিভেশনটা আমাদের এখানে মূল লক্ষ্য না, আমাদের লক্ষ্যটা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন, যে একটা ফর্মুলাকে আমরা অ্যাপ্লাই কি করে করতে পারি সেটা। তো শুরু করছি ফার্স্ট বেসিক ম্যাথমেটিক্স এর আন্ডারে ফর্মুলা ফর ডিটারমিনেশন অফ এরিয়া এন্ড ভলিউম, অর্থাৎ বিভিন্ন রকম শেপের অবজেক্টের জন্য এরিয়া এবং ভলিউম বার করার ফর্মুলা। ফর্মুলা ফর ডিটারমিনেশন অফ এরিয়া এন্ড ভলিউম, ক্ষেত্রফল এবং আয়তন বার করার কি কি ফর্মুলা আমাদের জানতে হবে এই কমপ্লিট কোর্সের জন্য। কি বলছে? বলছে যে আমরা আমাদের চারপাশে যত রকম জিনিস দেখি, আমাদের চারপাশে আমরা যত রকম অবজেক্ট দেখতে পাই, তাদেরকে যদি আমরা ডাইমেনশনের উপর ভিত্তি করে ভাগ করি, তাদেরকে যদি আমরা মাত্রার উপর ভিত্তি করে ভাগ করি, তাহলে তিন রকম অবজেক্ট পাওয়া যায়। একটাকে বলা হয় 1D অবজেক্ট, 1 ডাইমেনশনাল অবজেক্ট, একটাকে বলা হয় 2D অবজেক্ট বা 2 ডাইমেনশনাল অবজেক্ট, একটাকে বলা হয় 3D অবজেক্ট বা 3 ডাইমেনশনাল অবজেক্ট। 1D অবজেক্ট বলতে 1D অবজেক্ট মানে সেই অবজেক্ট যে অবজেক্টের একটাই ডাইমেনশন আছে, একদম নাম শুনে মানে নাম অনুসারে আর কি, 1 ডাইমেনশন, বাংলায় বলা হয় একমাত্রিক, অর্থাৎ সেই ধরনের বস্তু যে ধরনের বস্তুর ডাইমেনশনের সংখ্যা একটাই। একটা ডাইমেনশন বলতে লেন্থ, তো আমরা শুধুমাত্র লেন্থ কি এজ এ ডাইমেনশন ধরে নিতে পারি, অর্থাৎ যে সমস্ত বস্তুর শুধুমাত্র লেন্থ আছে তারা হচ্ছে 1 ডাইমেনশনাল অবজেক্ট। উদাহরণ কি হতে পারে? উদাহরণ হতে পারে যে একটা তোমার কাছে সরু সুতো আছে, ঠিক আছে, মায়েরা যে সেলাই করে, তো সেই সুতো আছে, তো সেই সুতোর থিকনেস খুব কম হয়, থিকনেস একদম পাতলা হয়। তো একটা সুতোকে যদি আমরা ছড়িয়ে রাখি এরকম 5 সেন্টিমিটার 10 সেন্টিমিটার দূরে ছড়িয়ে রাখি, তো সেটা একটা 1D অবজেক্ট স্ট্রেট লাইন ভাবে, তাহলে সেটা একটা 1D অবজেক্ট। যদি তুমি তার থিকনেসটাকে ইগনোর করো, যদিও একটা তার থিকনেস থাকে, সেই জন্য সে 1D না হয় 2D হয়ে যায়। তাই বাস্তবে 1D পসিবল না, এটা বলা হয়। থিওরিটিক্যালি 1D পসিবল, কিন্তু বাস্তবে রিয়েলিটিতে আমরা 1D অবজেক্ট পেতে পারি না, তার কারণ রিয়েলিটিতে 1D অবজেক্ট এক্সিস্ট করে না, করে যেটা সেটা হচ্ছে 2D এবং 3D। 2D আমরা কাদের বলি? 2D মানে 2 ডাইমেনশন, এমন এক ধরনের অবজেক্ট, এমন ধরনের অবজেক্ট তারা যাদের মধ্যে দুটো করে ডাইমেনশন থাকবে, একটাকে বলা হবে লেন্থ, একটাকে বলা হবে ব্রেথ। সব সময় কি লেন্থ আর ব্রেথ বা দৈর্ঘ্য আর প্রস্থ বলা হবে না, আলাদা আলাদা অবজেক্ট। ধরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা লেন্থ ব্রেথ বলি না, প্যারালেলোগ্রামের ক্ষেত্রে আমরা লেন্থ ব্রেথ বলি না। তো দুটো ডাইমেনশন থাকবে, মানে দুটো লেন্থ থাকবে, দু ধরনের লেন্থ থাকবে। এবারে দু ধরনের লেন্থের মধ্যে আলাদা আলাদা রকম বৈশিষ্ট্য হতে পারে, এবং সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই আমরা আলাদা আলাদা অবজেক্ট পেতে পারি। এবং 3 নম্বর যে অবজেক্ট হতে পারে সেটার নাম 3 ডাইমেনশনাল অবজেক্ট, 3D অবজেক্ট। তো 3D অবজেক্ট আমরা তাদেরকে বলবো যে ধরনের অবজেক্টে 3টি ডাইমেনশন, তার মধ্যে লেন্থও থাকবে,
তার মধ্যে ব্রেথও থাকবে, তার মধ্যে হাইটও থাকবে, তার মধ্যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনজনই প্রেজেন্ট থাকবে ইকুয়ালি সাইমালটেনিয়াসলি। তো 1D নিয়ে তো আমাদের কোনো কাজ নেই, কারণ 1D তে এক তো বাস্তবে সেটা পসিবল হয় না, আর 1D তে মেজার কি করবো? দৈর্ঘ্যটা একটা এখানে সুতো পড়ে আছে, ক সেন্টিমিটারের সুতো পড়ে আছে, খালি ওটাই ফাইন্ড আউট করতে পারি লেন্থ, তো সেটা আমরা স্কেলের সাহায্যে মেজার করতে পারি। সেটার জন্য আলাদা করে কোনো ফর্মুলা আমাদের দরকার হয় না, দরকার হয় 2D এবং 3Dর জন্য। 2Dর আন্ডারে কি কি জিনিস আছে? 2Dর আন্ডারে পড়ে ফার্স্ট ছোটবেলার পড়া অনুসারে রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, ট্রায়াঙ্গেল, প্যারালেলোগ্রাম, ট্রাপিজিয়াম, রম্বস, তারপরে ইলিপস, এই সমস্ত জিনিসগুলো আমাদের পড়ে। 3Dর আন্ডারে আমাদের কি কি পড়ে? স্ফিয়ার পড়ে, গোলক পড়ে, তারপরে সিলিন্ডার পড়ে, চোঙ পড়ে, শঙ্কু পড়ে, কোণ পড়ে, রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব পড়ে, আয়তঘন পড়ে, কিউব পড়ে, ঘনক পড়ে। তো এই সমস্ত জিনিসপত্র আমাদের 3D অবজেক্টের আন্ডারে। তো ফার্স্ট যদি আমরা বলি রেক্ট্যাঙ্গেলের জন্য, 2D অবজেক্ট রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল আমরা কাদের বলি, আয়তক্ষেত্র কাদের বলা, এসব আমি ডিসকাস করছি না, ঠিক আছে, একবার করে জাস্ট বলে বেরিয়েছি যে রেক্ট্যাঙ্গেল আমরা কাদের বলি। রেক্ট্যাঙ্গেল হচ্ছে সেই 2 ডাইমেনশনাল অবজেক্ট, যে 2 ডাইমেনশনাল অবজেক্টের দু ধরনের দৈর্ঘ্য থাকে, একটাকে বলা হয় দৈর্ঘ্য, একটাকে বলা হয় প্রস্থ। দুটো দৈর্ঘ্যর বিপরীত দিকে হয়, দুটো প্রস্থ বিপরীত দিকে হয়, এবং তারা দৈর্ঘ্যগত দিক দিয়ে সমান হয়, এবং দুটো সন্নিহিত বাহু অর্থাৎ একটা দৈর্ঘ্য এবং একটা প্রস্থ, তাদের মধ্যেকার যে অ্যাঙ্গেল হয় সেই অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি, তাকে আমরা বলি রেক্ট্যাঙ্গেল। এটা এখানে এটা সামান্তরিকের থেকে আলাদা, না হলে তো সামান্তরিকেরও সব সেম। তো এই ধরো একটা রেক্ট্যাঙ্গেল আছে যার দৈর্ঘ্যটা হচ্ছে a, দৈর্ঘ্যটা হচ্ছে a এবং প্রস্থটা হচ্ছে b, লেন্থ হচ্ছে a এবং উইডথ বা ব্রেথ হচ্ছে b। তাহলে তার যে এরিয়া, তাহলে তার যে ক্ষেত্রফল, সেটা হয় সিম্পলি, সবাই জানো এটা বলার কিছু নেই, লেন্থ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্যটাকে আমরা a দিয়ে লিখেছি, প্রস্থটাকে আমরা b দিয়ে লিখেছি, তাহলে এরিয়া হবে a ইন্টু b। দ্বিতীয় বিষয় পরিসীমা বা সার্কামফিয়ারেন্স। অনেকে যখন আমরা সার্কুলার মোশন পড়বো বা তারপরে গিয়ে 1D 2D আন্ডারে একটু ভালো প্রবলেম পড়বো, সেখানে আমাদের সার্কামফিয়ারেন্স বার করতে দেবে, যে কোনো একটা অবজেক্ট একটা এরকম আরবিট্রারি পাথে গেল, তাহলে সে কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, বা এক পথ থেকে আরেক পথে ফিরে এলো সার্কেল পথে, তাহলে সে টোটাল কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, সেটাকে বলা হয় সার্কামফিয়ারেন্স। সার্কামফিয়ারেন্স মানে হচ্ছে পরিধি, পরিধি মানে হচ্ছে যে একটা অবজেক্ট একটা পয়েন্ট থেকে জার্নি শুরু করে, ধরো এখান থেকে কোন একটা অবজেক্ট জার্নি শুরু করলো, দেন এখান থেকে এই গেল, এখান থেকে এই গেল, এখান থেকে এই গেল, এখান থেকে এই গেল, অর্থাৎ একটা অবজেক্ট একটা পয়েন্ট থেকে জার্নি শুরু করে পুনরায় সেই পয়েন্টে ফিরে আসতে কতটা দূরত্ব সে ট্রাভেল করবে। একটা অবজেক্ট একটা পয়েন্ট থেকে জার্নি শুরু করে, যে কোনো একটা পয়েন্ট থেকে জার্নি শুরু করে পুনরায় সেই পয়েন্টে ফিরে আসতে কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে, সেটাকে বলা হয় পরিসীমা, নট ডিসপ্লেসমেন্ট। কতটা ডিসপ্লেসমেন্ট ট্রাভেল করছে সেটা না, কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে, সিম্পল বাচ্চাদের জিনিস। তো কতটা ডিস্টেন্স সে ট্রাভেল করে, বলছে যে দৈর্ঘ্য a গেল, b গেল, a গেল, b গেল, তাহলে a প্লাস b প্লাস a প্লাস b মানে 2a প্লাস 2b মানে 2 ইন্টু a প্লাস b। পড়েছো ছোটবেলা থেকে যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 3 নম্বর বিষয় ডায়াগোনাল। ডায়াগোনাল মানে কর্ণ। কর্ণ কত? কর্ণ কাকে বলা হয়? কর্ণ হচ্ছে কোন একটা জিওমেট্রিক ফিগারে, 2D হতে পারে 3D হতে পারে, যে কোনো একটা জিওমেট্রিক ফিগারে আমরা যদি তার দুটো এন্ড পয়েন্টকে, দুটো যে একদম কোণাকুণি বিন্দু আছে, সেই দুটো কোণাকুণি বিন্দুকে যদি একটা স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দিই, তাকে বলা হয় কর্ণ। অর্থাৎ এখানে এইটা হলো কর্ণ, এখানে এইটা হলো কর্ণ। তো একটা আয়তক্ষেত্রে বা একটা রেক্ট্যাঙ্গেলে কতগুলো কর্ণ, কতগুলো ডায়াগোনাল আঁকা সম্ভব? দুটো ডায়াগোনাল আঁকা সম্ভব। এবং সেই ডায়াগোনাল গুলোর মান কত হবে? সেই ডায়াগোনাল গুলোর মান ইন্ডিভিজুয়ালি কত হবে? বলছে দেখো সিম্পলি সেটাও আমরা বার করতে পারি। বলছে এটা a এটা b, মাঝখানের কোণটা 90 ডিগ্রি। তাহলে যদি আমরা পিথাগোরাস থিওরেম লাগাই, তাহলে এই যে এই ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এই যে টুইন টুইন টুইন, এই যে সমকোণী ত্রিভুজটা আছে, এখানে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে অতিভুজ ইকুয়াল টু রুট আন্ডার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে ডায়াগোনাল হবে রুট আন্ডার a স্কয়ার প্লাস b স্কয়ার, ডায়াগোনাল হবে রুট আন্ডার a স্কয়ার প্লাস b স্কয়ার। এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্র সংক্রান্ত বেসিক কিছু কথাবার্তা। যে রেক্ট্যাঙ্গেল আমরা তাদের বলবো যাদের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্যের সমান, সমান্তরাল এবং দৈর্ঘ্য প্রস্থের মধ্যেকার অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এরিয়া আমরা ফাইন্ড আউট করব লেন্থ ইনটু ব্রেথ করে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ করে। সার্কামফিয়ারেন্স আমরা পাবো 2 ইনটু a প্লাস b, ডায়াগোনাল বা কর্ণ আমরা পাবো রুট আন্ডার a স্কয়ার প্লাস b স্কয়ার করে। দ্বিতীয় কথা, রেক্ট্যাঙ্গেলের পর আসছে আমাদের স্কয়ার। স্কয়ার আমরা কাদের বলি? স্কয়ার মানে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র আমরা কাদের বলি?
বলছে বর্গক্ষেত্র হচ্ছে সেই জিওমেট্রিক ফিগার যে জিওমেট্রিক ফিগারের বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল এবং মধ্যবর্তী কোণগুলো 90 ডিগ্রি। শুধু কি বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল বলছে না, চারটি যে বাহু আছে, একটা সিম্পল কথা, একটা রেক্ট্যাঙ্গেলের যদি চারটি বাহু সমান হয়ে যায় অর্থাৎ দৈর্ঘ্য ইকুয়াল টু প্রস্থ হয়ে যায় তাকে বলা হয় স্কয়ার। ঠিক আছে, এইগুলো একেবারেই ছোটদের জিনিস, সবাই জানে। তো এই হচ্ছে আমাদের কাছে এই একটা ধরো স্কয়ার আছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র মানে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এই কোণ। কি কি জিনিস আমাদের জানতে হয় আগের বারের মতো? এরিয়া, সার্কামফারেন্স, ডায়াগোনাল। তো এরিয়া কত হয়, ক্ষেত্রফল কত হয়? বলছে এটাও আফটার অল একটা রেক্ট্যাঙ্গেল যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, তার মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এখানে দৈর্ঘ্য প্রস্থ তাহলে a ইনটু a মানে a স্কয়ার হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। 2 নম্বর বিষয় সার্কামফারেন্স, পরিধি। পরিধি কত? এখান থেকে ধরো জানি শুরু করলো সে এই গেল 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 এই ফিরে এলো, তাহলে টোটাল কতটা ডিস্টেন্স ও ট্রাভেল করলো? a প্লাস a প্লাস a প্লাস a, চারটে কে যোগ করলে একসাথে 4 ইনটু a। তাই 4 ইনটু বাহু দৈর্ঘ্য হচ্ছে একটা স্কয়ার বা একটা বর্গক্ষেত্রের পরিসীমা। 3 নম্বর বিষয় হচ্ছে ডায়াগোনাল। ডায়াগোনাল কত হয়? ডায়াগোনালের মান কত হয়? বলছে ডায়াগোনালের মান হয়, কটা ডায়াগোনাল হওয়া পসিবল? প্রথম কথা দুটো ডায়াগোনাল হওয়া পসিবল, এবং 2 নম্বর কথা হচ্ছে যে ডায়াগোনাল গুলোর মান কত। বলছে ডায়াগোনাল কত হয় একটা আয়তক্ষেত্রে? রুট আন্ডার a স্কয়ার প্লাস b স্কয়ার। এর দৈর্ঘ্য ছিল আগের বার, বি প্রস্থ ছিল আগের বার, এবার এও দৈর্ঘ্য বিও দৈর্ঘ্য, মানে এও দৈর্ঘ্য, তাহলে রুট আন্ডার a স্কয়ার প্লাস b স্কয়ার না হয় a স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে রুট আন্ডার 2a স্কয়ার, রুট আন্ডার 2a স্কয়ার মানে রুট 2 ইনটু a। তাহলে একটা স্কয়ারের ডায়াগোনালের ফর্মুলা হচ্ছে রুট 2 ইনটু a। এমন অনেক অঙ্ক আছে, এমন অনেক ছোট ছোট জিনিস আছে যেখানে গিয়ে কিন্তু এই রুট 2 ইনটু a ফর্মুলাটাই লোকজন মাথায় বার করতে পারে না। তো ফর্মুলা আমার মনে হয় মুখস্থ করার থেকে যে রুট 2 ইনটু a হয়, এটা রুট আন্ডার a স্কয়ার প্লাস b স্কয়ার হয়, এরকম ভাবে মুখস্থ করার থেকে বা মনে রাখার থেকে অনেক বেটার হয় যদি তুমি অ্যাপ্রোচটা বুঝতে পারো যে কিভাবে করা হচ্ছে জিনিসটা। অনেক সময় হতেই পারে এই ফর্মুলাগুলো ভুলে যেতে পারো, তখন কি করবে? অ্যাপ্রোচটা মনে রাখবে। যে অ্যাপ্রোচটা কি ছিল? অ্যাপ্রোচটা ছিল যে এই কোণটা 90 ডিগ্রি, তো এই সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা মাথায় রাখলে তোমাকে আজ জিজ্ঞেস করা হোক, 5 বছর পর জিজ্ঞেস করা হোক, 10 বছর পর জিজ্ঞেস করা হোক, তুমি অ্যান্সার ঠিকই বলবে। ঠিক আছে, হয়তো এই ফর্মুলাটা মনে থাকবে না কিন্তু জিনিসটা ঠিকই থাকবে আফটার অল। 3 নম্বর বিষয় হচ্ছে ট্রায়াঙ্গেল। তাই প্রসেসের দিকে ফোকাস করো, কারণ ফর্মুলা এরপর আমরা অনেক পাবো, এরপর যত আমরা পড়বো তত প্রচুর ফর্মুলা আছে। সব ফর্মুলা মনে রাখা সম্ভব না সত্যি বলতে, আর সব ফর্মুলা মনে রাখা দরকার নেই। যে কটা মেইন ইম্পর্টেন্ট ফর্মুলা আছে যেগুলোর সাহায্যে অঙ্ক, হ্যাঁ এবার যত মনে রাখবে তত একটা অঙ্কের স্পিড বাড়ে, তত অঙ্ক তাড়াতাড়ি করা সম্ভব হয়। সেদিক দিয়ে ডেফিনেটলি ফর্মুলা মনে রাখাটা অনেক বেটার আছে, কিন্তু সবসময় থাকে না আর কি সত্যি বলতে। 3 নম্বর বিষয় হচ্ছে ট্রায়াঙ্গেল, যতটা দরকার ততটা। 3 নম্বর হচ্ছে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল কি? ট্রায়াঙ্গেল হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি করে বার করি? বলছে ধরো এই একটা তোমার কাছে ত্রিভুজ আছে, এই একটা ধরো তোমার কাছে ত্রিভুজ আছে, এ বি সি হচ্ছে ত্রিভুজটার নাম। এ কোণের বিপরীত বাহুর নাম স্মল এ, বি কোণের বিপরীত বাহুর নাম স্মল বি, সি কোণের বিপরীত বাহুর নাম স্মল সি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি করে বার করব? এই ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা কি করে বার করব? না, ট্রায়াঙ্গেলের এরিয়া বার করার ফর্মুলা সিম্পলি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। জানো সবাই, হাফ ইনটু বেস ইনটু হাইট। বেস কাকে বলা হয়? বেস কোন জিনিসটা? এবারে বেস কনসেপ্টটাতে গন্ডগোল হয় লোকের, যে বেস কি, ভূমি কোনটা। বলছে ভূমি এদের মধ্যে, এই এখনো যে ছবিটা আমরা এঁকেছি এর মধ্যে হতে পারে এ ভূমি, হতে পারে বি ভূমি, হতে পারে সি ভূমি। বেসটা এও হতে পারে, বিও হতে পারে, সিও হতে পারে, ডিপেন্ড করছে তুমি হাইটটা কোথায় নিচ্ছ। মানে বেস আর হাইটের মধ্যে একটা নিজস্ব সম্পর্ক আছে। কিরকম? ধরো কেউ বললো যে আমি এ থেকে, যে এ শীর্ষবিন্দু আছে সেখান থেকে বিসি বাহুর উপরে একটা লম্ব টানবো, তাহলে এটা হয়ে গেল তোমার হাইট, এটা হয়ে গেল পারপেন্ডিকুলার হাইটটা, যেটা কিনা বিপরীত বাহুকে লম্বভাবে ছেদ করলো। তাহলে এখন হাইট তোমার এইটা এইচ, এবং এইচটা কার উপর আছে? বিসির উপর আছে। তাহলে আমরা লিখতে পারবো যে হাফ ইন্টু বিসি লেন্থ কত? এই, তাহলে হাফ ইন্টু এ ইন্টু এইচ। কেউ যদি বলে যে ভূমি আমি এসি কে ধরবো এবং বি থেকে আমি একটা শীর্ষবিন্দু টানবো, বি শীর্ষবিন্দু থেকে আমি একটা লম্ব টানবো বা একটা হাইট টানবো, তাহলে কি সে ভুল? তাহলে তার ক্ষেত্রে হাইট হবে এটা এইচ, ভূমি হবে এটা বি, তাহলে হাফ ইন্টু এইচ ইন্টু বি। সেটা কি ভুল? একেবারেই না। কেউ যদি বলে যে আমি সি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব টানবো, এই হাইটটা আমি নেবো, তো এটা হতে পারে আমাদের এইচ।
তাহলে হাফ ইন্টু এইচ ইন্টু তখন ভূমি কিন্তু সি নিতে হবে। মানে হাইট এবং বেস আমরা সেভাবে ইন্ডিকেট করব যে একটা শীর্ষবিন্দু থেকে, এবং যে কোনো জিওমেট্রিক শেপের হাইট মানে কি, কোনো একটা পার্টিকুলার শীর্ষবিন্দু থেকে আমরা যদি বিপরীত বাহুর উপর একটা লম্ব টানি, বিপরীত বাহুর উপর একটা পারপেন্ডিকুলার টানা হয়, তাহলে সেই পারপেন্ডিকুলারটাকে আমরা বলি হাইট। এবং বেসটা কিন্তু অ্যাকর্ডিংলি চেঞ্জ হতে পারে, যদিও আমরা স্ট্যান্ডার্ড হাফ ইন্টু এ ইন্টু এইচটাই নিয়ে থাকি, অর্থাৎ নিচেরটাকে বেস এবং শীর্ষবিন্দু থেকে যে বিপরীত বাহুর উপর লম্ব সেটাকে হাইট, সেভাবেই আমরা নিয়ে থাকি অর্ডিনারি। এবার যদি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হয়, তার ক্ষেত্রে কি ক্ষেত্রফল পাল্টে যাবে? বলছে একেবারেই না। ধরো আমাদের কাছে ত্রিভুজটার শেপ এরকম আছে, তাতেও কোনো অসুবিধা নেই, তাতে আরো হাইটটা আঁকতে হবে না। যে এবিসি একটা ত্রিভুজ আছে, এ কোণের বিপরীত বাহু এ, বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের বিপরীত বাহু সি। তাহলে এই ক্ষেত্রে এরিয়ার ফর্মুলা কত? এই ক্ষেত্রে এরিয়ার ফর্মুলা হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস হচ্ছে এ, হাইট হচ্ছে সি, তাহলে হাফ ইন্টু এ ইন্টু সি। হাইট মানে কি? কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব, যে কোনো ছবিতে, খালি এখানে না। এরপর আমরা ট্রাপিজিয়াম পড়বো, সেখানেও তাই। হাইট মানেই তাই যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টেনে দাও, সেটা কি বলা হয়? হাইট। আর হাইট যে বাহুটার উপর তুমি নেবে সেটাকে বলা হয় বেস। 4 নম্বর বিষয় ট্রায়াঙ্গেল হয়ে গেল। হাফ ইন্টু বেস ইন্টু হাইট, খুব ইম্পর্টেন্ট জিনিস, প্রচুর জায়গায় কাজে লাগবে। নেক্সট সিম্পলি প্যারালেলোগ্রাম, সামান্তরিক। প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রাম আমরা কাদের বলি? সামান্তরিক কাদের বলা হয়? বলছে সামান্তরিক হচ্ছে সেই 2 ডাইমেনশনাল ফিগার যে 2D ফিগারের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল, কিন্তু কোন কোন 90 ডিগ্রি না। দুটো সন্নিহিত বাহুর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি না, সেই জন্য এটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের থেকে আলাদা। তো প্যারালেলোগ্রাম দেখতে এরকম হয়, সামান্তরিক দেখতে এরকম হয়। এই বাহুটা যদি এ হয়, এই বাহুটাও এ, এই বাহুটা যদি বি হয়, এই বাহুটাও বি। সিম্পলি এটা এ হলে এটাও এ, এটা বি হলে এটাও বি, এবং দেখো এ এর সাথে সমান্তরাল, বি বির সাথে সমান্তরাল। আমাদের বার করতে হবে তার এরিয়া। এরিয়া কি করে ফাইন্ড আউট করব? বলছে প্যারালেলোগ্রামের এরিয়া ফাইন্ড আউট করা হয় প্যারালেলোগ্রামের যে কোনো একটা কর্ণকে ড্র করে। বলছে তুমি এখানে একটা কর্ণ টেনে দাও, এই যে ডায়াগোনালটা, এই ডায়াগোনালটা টেনে দাও, দেওয়া হলো। আমরা এরিয়া ফাইন্ড আউট করতে চাইছি, আমরা এরিয়া বার করতে চাইছি। তো এরিয়া কি করে ফাইন্ড আউট করব? তার জন্য আমরা কি করলাম? একটা কর্ণ টানলাম। এবার যখনই কর্ণটা টেনে দেওয়া হলো, তখনই দুটো ত্রিভুজ তৈরি হলো, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। বলছে দেখো দুটো ত্রিভুজেরই ভূমি এ, এর ভূমিও এ, এর ভূমি এ, এর লম্ব বি, এর লম্ব বি, মোটামুটি হবে। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে দুটো ত্রিভুজ আছে, তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? 2 ইন্টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট, মানে সিম্পলি বেস ইন্টু হাইট, দ্যাটস ইট। এবং হাইট কোনটা? হাইট হচ্ছে যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে তুমি যদি বিপরীত বাহুর উপর একটা লম্ব টানো, তাহলে লম্বটা হচ্ছে এইচ। দেখো ভালো করে না বুঝতে পারলে, এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই যে রাইট দেয়ার ট্রায়াঙ্গেলটা আছে, সেই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি এ ইন্টু উচ্চতা এইচ, হাফ ইন্টু এ ইন্টু এইচ। সিমিলারলি যদি আমরা এই ট্রায়াঙ্গেলের, এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ না, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি না একেবারেই। তো এই যে ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফল কি করে ফাইন্ড আউট করব? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস এ, হাইট কোনটা? বলছে শীর্ষবিন্দু থেকে তুমি বিপরীত বাহুর উপর লম্ব টানো, এটা যদি এইচ হয় এটাও এইচ হবে। তার কারণ তুমি জানো যে দুটো সমান্তরাল লাইনের মধ্যে, দুটো প্যারালাল লাইনের মধ্যে আমরা যত খুশি পারপেন্ডিকুলার ড্রপ করি না কেন, তাদের প্রত্যেকের হাইট এইচ করে হয়। ধরো তোমার কাছে দুটো সমান্তরাল রেখা আছে, এই একটা সমান্তরাল রেখা, এই একটা সমান্তরাল রেখা, এদের মাঝখানে তুমি যত ইচ্ছে লাইন ড্র করো না কেন, যারা এদের সাথে পারপেন্ডিকুলারলি ছেদ করছে, যারা সমান্তরাল দুটো রেখাকে পারপেন্ডিকুলারলি ছেদ করছে, তাহলে প্রত্যেকের লেন্থ কিন্তু সমান হবে। এর এইচ হলে এর এইচ, এর এইচ হলে এর এইচ, প্রত্যেকটাই কিন্তু এইচ এইচ করে হবে। তাহলে আমরা বলতে পারি যে এটা এইচ হলে এটাও এইচ হবে। তাহলে এক্ষেত্রে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু এইচ ইন্টু এ, তাহলে টোটাল এরিয়া বেস ইন্টু হাইট, ভূমি ইন্টু উচ্চতা। এইভাবে জিনিসটা মাথায় রাখলে সুবিধা কি হয়? তুমি যদি এই ফর্মুলাটা ভুলেও যাও, হয়তো ভুলে যাবে, 6-7 মাস প্র্যাকটিস না করলেই হয়তো ভুলে যাবে, যাদের গ্রিপ নেই আর কি, অতটা স্ট্রং গ্রিপ নেই, চর্চায় যারা নেই আর কি, তো ভুলে যাওয়াটা স্বাভাবিক। তখন তোমাকে একটু এভাবে মাথায় রাখতে হবে যে একটা ডায়াগোনাল টেনে নেই, তাহলে দুটো ত্রিভুজ হয়ে গেল। যখনই দুটো ত্রিভুজ হয়ে গেল, একটা ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল 2 ইন্টু হাফ ইন্টু ভূমি, 2 হাফ কেটে গেল, শুধু ভূমি ইন্টু উচ্চতা, দ্যাটস ইট। নেক্সট প্যারালেলোগ্রাম হয়ে গেল। নেক্সট আমাদের বিষয় ট্রাপিজিয়াম। এই প্যারালেলোগ্রামটা আমাদের ফিজিক্সে খুব দরকার। এরপর যখন আমরা ভেক্টর পড়বো তখন ট্রায়াঙ্গেল ল পড়বো, প্যারালেলোগ্রাম ল পড়বো, তো সেখানে প্যারালেলোগ্রাম নিয়ে অনেক কাজকর্ম আছে। এরপর তুমি এন্টায়ার ফিজিক্স জুড়ে ভেক্টর পড়বে, তো যখনই দুটো ভেক্টরকে অ্যাডিশন করতে হবে বা যখনই দুটো ভেক্টরকে সাবট্রাকশন করতে হবে, যোগ বা বিয়োগ করতে হবে,
তখনই আমাদের এই প্যারালেলোগ্রাম আঁকতে হবে। তো প্যারালেলোগ্রামটা এরপর তুমি দেখতে পাবে বহু জায়গায়। নেক্সট হচ্ছে ট্রাপিজিয়াম। কোথায় কোথায় লাগবে? খুব একটা অ্যাপ্লিকেশন যে আছে তা না, বাট যে জায়গাগুলো লাগবে সেগুলো হচ্ছে গ্রাফ। আমাদের কাছে আমরা যখন ইন্টিগ্রেশন পড়বো তখন ইন্টিগ্রেশন মানে আমরা কি জানি? ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। এই কথাটার মানে কি? ওয়াই এক্স মধ্যে ওয়াই এক্স এই যে অ্যাক্সিস দুটো আছে তাদের মধ্যেকার কার্ভের এরিয়া, মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ আন্ডার এক্স অ্যাক্সিস এর উপর কতটা এরিয়া আমাদের ওয়াই গ্রাফটা তৈরি করেছে, তো সেখানে এরিয়া আমাদের ফাইন্ড আউট করতে হবে। সেখানে খুব ছবি দেখতে পাবে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম টাইপের ছবি খুব আছে এবং সেটা 1D থেকেই দেখতে পাবে, 1D থেকেই সেটা শুরু হয়ে যায় আর কি। তো ট্রাপিজিয়াম কাদের বলে? ট্রাপিজিয়াম হচ্ছে সেই 2D ফিগার যে 2D ফিগারে দুটো বিপরীত বাহু সমান্তরাল, এই যে দুটো বিপরীত বাহু সমান্তরাল এবং দুটো বিপরীত বাহু তির্যক, দুটো বিপরীত বাহু তির্যক, দুটো বিপরীত বাহু সমান্তরাল এবং দুটো বিপরীত বাহু তির্যক আলা যে জিওমেট্রিক ফিগার তাদের আমরা বলি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হয়? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি করে ফাইন্ড আউট করতে পারি? বলছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের একটা প্রথম কথা সিম্পলিফাইড ফর্মুলা আছে। কি সেটা? সেটাকে দেখিয়ে দিচ্ছি। বলছে ধরো এই সমান্তরাল হাইটের দৈর্ঘ্য, এই সমান্তরাল হাইটের দৈর্ঘ্য বি এবং যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে আমরা বিপরীত বাহুর উপর যে লম্বটা টানলাম সেই লম্বটার হাইট ধরো এইচ, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু এই যে দুটো প্যারালাল সাইড আছে তাদের দৈর্ঘ্যের যোগফল, মানে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এই যে পারপেন্ডিকুলার হাইটটা, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা যেটা তুমি এঁকেছো তাকে গুণ করে দাও, তাহলে হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা হচ্ছে একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল ইন্টু লম্ব দূরত্ব, এটাকে বলা হয়, এটা হচ্ছে একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। যদি এভাবে যেতে না চাও, হতে পারে এই ফর্মুলা মনে নেই তোমার, হতেই পারে, তখন কি করবে? বলছে এই শীর্ষবিন্দু থেকে তুমি লম্ব টানো, এই শীর্ষবিন্দু থেকে তুমি লম্ব টানো। বলছে যে এখানে একটা ত্রিভুজ পেয়ে গেলে, সমকোণী ত্রিভুজ, এখানে একটা আয়তক্ষেত্র পেয়ে গেলে, এখানে একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলে, ব্যাস তুমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল জানো, যে কোনো ত্রিভুজের হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এখানে হাফ ইন্টু বেস ইন্টু হাইট করলে, এখানে সমকোণী ত্রিভুজ হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে ডান দিকে ত্রিভুজটা পেয়ে গেলে, মাঝখানে যে আয়তক্ষেত্রটা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ ইন্টু বি, এ ইন্টু বি করে তুমি আয়তক্ষেত্র পেয়ে গেলে। তিনটে এরিয়াকে তুমি যদি যোগ করে দাও তাহলে তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল চলে আসে, এবং সেভাবেই এই ফর্মুলাটা পাওয়া হয়েছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, হাফ ইন্টু প্যারালাল সাইড দুটোর যোগফল ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এভাবেই আমরা এই ফর্মুলাটা ফাইন্ড আউট করেছি, পেয়েছি। যদি মনে না থাকে তখন আমরা ওভাবেও করে নিতে পারি, বরং অনেক সময় দেখা যায় যে ওই ফর্মুলায় যাওয়ার থেকে, এই ফর্মুলাটায় যাওয়ার থেকে এইভাবে যদি আমরা পারপেন্ডিকুলার ড্র করি তাহলে আরো তাড়াতাড়ি ক্যালকুলেশন হয়ে যায়। অনেক সময় হয়, অনেক সময় এটাতে তাড়াতাড়ি হয়, দুটোই আমরা জেনে রাখবো, যখন যেটা অ্যাপ্লাই করলে সুবিধা হয় তখন অ্যাকর্ডিংলি আমরা সেটা অ্যাপ্লাই করব। নেক্সট বিষয়টা কি? নেক্সট বিষয়টা হচ্ছে সার্কেল বা বৃত্ত। সার্কেল আমরা কাদের বলি? সার্কেল তো জানো, বৃত্ত। ওই সুতোটাকে যদি আমরা সার্কুলার শেপে বেন্ড করে দিই, একটা ওয়ান ডাইমেনশনাল সুতোকে যদি আমরা সার্কুলার শেপে বেন্ড করে দিই তাহলে যে জিওমেট্রিক ফিগার আমরা পাই সেটাকে বলা হয় সার্কেল বা বৃত্ত। তো সার্কেলের ক্ষেত্রে আমাদের কি কি ফাইন্ড আউট করতে হবে? সার্কেলের ক্ষেত্রে আমাদের ফাইন্ড আউট করতে হবে পেরিমিটার এন্ড এরিয়া, পেরিমিটার বা সার্কামফিয়ারেন্স এন্ড এরিয়া। সার্কামফিয়ারেন্স কত হয়? সার্কামফিয়ারেন্স কত হয়? বলছে যে ধরা যাক একটা সার্কেল আছে এরকম, যার ব্যাসার্ধ আর, এই ধরা যাক একটা সার্কেল যার ব্যাসার্ধ কিনা আর, ব্যাসার্ধ কাকে বলে? সেন্টার থেকে পরিধি পর্যন্ত, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই যে দূরত্বটা সেটাকে বলা হয় আর, এবং সার্কেলের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট হয়, আর মিন্স রেডিয়াস। তো দুটো জিনিস ফাইন্ড আউট করতে হয়, একটা হচ্ছে তার এরিয়া, একটা হচ্ছে তার সার্কামফিয়ারেন্স। তো এরিয়া কত হয়, ক্ষেত্রফল কত হয়? হচ্ছে আর ব্যাসার্ধ হলো একটা বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কয়ার, আর ব্যাসার্ধ হলো একটা বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কয়ার, সিম্পলি। পেরিমিটার কত হয় বা সার্কামফিয়ারেন্স কত হয়? সার্কামফিয়ারেন্স মানে এই পয়েন্ট থেকে তুমি যদি জার্নি স্টার্ট করো দেন পুনরায় এই পয়েন্টে ফিরে আসতে, এখান থেকে তুমি জার্নি স্টার্ট করলে দেন একটা কমপ্লিট সার্কেল ঘুরে তুমি আবার এখানে ফিরে এলে, কতটা ডিস্টেন্স তুমি ট্রাভেল করলে? তুমি ট্রাভেল করলে 2 পাই আর পরিমাণ ডিস্টেন্স। তো 2 পাই আর ইওর সার্কামফিয়ারেন্স, 2 পাই আর হচ্ছে তোমার পরিধিটা। তো একটা সার্কেলের জন্য পাই আর স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল এবং 2 পাই আর হচ্ছে তার পরিধিটা। এত অবধি বোঝা গেছে? এত অবধি কোনো ডাউট?
রেক্ট্যাঙ্গেলের জন্য লেন্থ ইন্টু ব্রেথ, স্কোয়ারের জন্য সাইড স্কোয়ার, ট্রায়াঙ্গেলের জন্য হাফ ইন্টু বেস ইন্টু হাইট, প্যারালেলোগ্রামের জন্য বেস ইন্টু হাইট, ট্রাপিজিয়ামের জন্য হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস ইন্টু হাইট, সার্কেলের জন্য পাই আর স্কোয়ার এবং 2 পাই আর। এবার লাস্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইলিপস, বা যেটাকে বাংলায় বলা হয় উপবৃত্ত। ইলিপস, ইলিপস জিনিসটা কি বলছে? বলছে ধরো যাক তোমার কাছে একটা সার্কেল আছে, সার্কেল নিয়ে তুমি অভ্যস্ত, ধরো তোমার কাছে একটা সার্কেল আছে। এবার তুমি তোমার সেই সার্কেলটার যে নর্থ পোল এবং সাউথ পোল, যে দুটো পোল রয়েছে, সেই দুটো পোলকে তুমি উপর থেকে প্রেস করছো। ধরো এই যে তোমার সার্কেলটা ছিল, সেই সার্কেলটার এই নর্থ পোল, এই ধরো তোমার কাছে একটা সার্কেল আছে, সেই সার্কেলের এই নর্থ পোলটাকে এবং সাউথ পোলটাকে তুমি দুদিক দিয়ে প্রেস করছো। কি হবে প্র্যাকটিক্যালি যদি আমরা বলি যে নর্থ পোল এবং সাউথ পোলকে যদি আমরা প্রেস করি, তাহলে নর্থ সাউথ যে অংশটা, সেই অংশটা তুলনামূলকভাবে বেড়ে যাবে, আর ইস্ট ওয়েস্ট যে অংশটা, সেই অংশটা তুলনামূলকভাবে বেড়ে যাবে। নর্থ সাউথ অংশটা দেবে যাবে আর ইস্ট ওয়েস্ট অংশটা বেড়ে যাবে। মানে জিনিসটা একটু কিছুক্ষণ সময় বাদে গিয়ে দেখতে এরকম হয়ে যাবে না? এরকম হয়ে যাবে না জিনিসটা দেখতে? এটাকে বলা হয় ইলিপস। দেখো নর্থ সাউথ কিছুটা দেবে গেছে, ইস্ট ওয়েস্ট কিছুটা বেড়ে গেছে, এটাকে বলা হয় ইলিপস বা উপবৃত্ত। আমাদের লাস্ট একটা টপিক আছে উপবৃত্ত, এর আন্ডারে ইলিপস। ইলিপস মানে এই শেপটা। এবার ইলিপস জিনিসটা তোমরা খুব একটা বেশি পড়ো না, পড়েছো ম্যাথমেটিক্স এমনিতে উপবৃত্ত, এটা একবার দেখে নাও। বলছে যে একটা সার্কেলের সাথে ডিফারেন্স কোথায়? বলছে আফটার অল তো এর শেপ সার্কুলারই, এর শেপও সার্কুলার, এর শেপও সার্কুলার। তুমি যদি উপর থেকে দেখো তো এটাকে সার্কেলই লাগবে। কিন্তু সমস্যাটা হচ্ছে সার্কেলের সাথে যে মেইন ডিফারেন্সটা, সেটা হচ্ছে যে সার্কেলে রেডিয়াসটা প্রত্যেক পয়েন্টে কনস্ট্যান্ট। তুমি যেখানে ইচ্ছে দেখো না কেন রেডিয়াসের মান পরিবর্তনশীল না, এখানে ওয়ার, এখানে ওয়ার, এখানে ওয়ার, এখানে ওয়ার, প্রত্যেক জায়গায়। কিন্তু ইলিপসের ক্ষেত্রে কিন্তু রেডিয়াসটা চেঞ্জ হচ্ছে। যদি দেখো তাহলে এক্স অ্যাক্সিস বরাবর বা নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর তার রেডিয়াসটা সবচেয়ে বেশি, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর বা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর তার রেডিয়াসটা সবচেয়ে কম। তাই না? এই বরাবর লেন্থটা তার সবচেয়ে বেশি, এই বরাবর লেন্থটা তার সবচেয়ে কম, এটা সর্বাধিক লেন্থ, এটা সবচেয়ে কম লেন্থ, এবং এর মাঝে যে লেন্থ গুলো আছে সেগুলো এর বিটুইন, এদের ইন বিটুইন, এদের মাঝামাঝি। এই জন্য এখানে দুটো নামকরণ আছে। বলছে যে দু ধরনের অ্যাক্সিস আছে একটা ইলিপসের ক্ষেত্রে, একটা হচ্ছে বড় অ্যাক্সিস, একটা হচ্ছে ছোট অ্যাক্সিস। বড় যে অ্যাক্সিসটা তাকে আমরা বলি, তাদের আমরা বড়কে কি বলি ইংলিশে? মেজর অ্যাক্সিস। তো এই জন্য এই অ্যাক্সিসটাকে বলা হয়, এই যে অ্যাক্সিসটা বড় সরো, সেটাকে বলা হয় মেজর অ্যাক্সিস। এবং এই যে পুচকু অ্যাক্সিসটা আছে, ছোট্ট অ্যাক্সিসটা আছে, এটাকে বলা হয় মাইনর অ্যাক্সিস। একজনের নাম মেজর অ্যাক্সিস, একজনের নাম মাইনর অ্যাক্সিস। আমরা মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস নিয়েও কাজ করি না, কারণ মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস মানে বৃত্তের ব্যাসটা। আমরা তো ব্যাস নিয়ে কাজ করি না, আমরা ব্যাসার্ধ নিয়ে কাজ করি। তো ব্যাসার্ধের জন্য আমরা মেজর অ্যাক্সিসকে দুটো ভাগে ভাগ করি। বলছি এখান থেকে এতটা মেজর অ্যাক্সিস, তাহলে এর ঠিক অর্ধেকটা সেমি মেজর অ্যাক্সিস, এর ঠিক অর্ধেকটা সেমি মেজর অ্যাক্সিস। এই পুরোটা মাইনর অ্যাক্সিস, এই পুরোটা মাইনর অ্যাক্সিস, তাহলে এর ঠিক অর্ধেকটা সেমি মাইনর অ্যাক্সিস, এর ঠিক অর্ধেকটা সেমি মাইনর অ্যাক্সিস। তাহলে সেমি মেজর অ্যাক্সিস এন্ড সেমি মাইনর অ্যাক্সিস, দিস ইজ আওয়ার টু অ্যাক্সিস, যে অ্যাক্সিস গুলো আমাদের ইলিপসের কাজে ব্যবহার করা হয়। একটা সেমি মেজর অ্যাক্সিস কোথা থেকে কতটুকু, এই সেন্টার থেকে এক্স অ্যাক্সিস বরাবর এটুকু, সেমি মাইনর অ্যাক্সিস সেন্টার থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর। এবার বলছে যে একটা ইলিপসের ক্ষেত্রে সেমি মেজর অ্যাক্সিস কে রিপ্রেজেন্ট করা হয় এর সাহায্যে, এবং সেমি মাইনর অ্যাক্সিস কে রিপ্রেজেন্ট করা হয় বির সাহায্যে। সেমি মেজরকে আমরা এ দিয়ে লিখি, সেমি মাইনরকে আমরা বি দিয়ে লিখি, জাস্ট রিপ্রেজেন্টেশন। বলছে সেমি মেজর যদি এ হয় এবং সেমি মাইনর যদি বি হয়, তাহলে এর যে এরিয়া হয়, এর যে টোটাল এরিয়া কতটাও কভার করে থাকে, তার ফর্মুলা হচ্ছে সিম্পলি এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। সার্কেলের জন্য কি হতো? পাই আর স্কোয়ার, পাই ইন্টু রেডিয়াস ইন্টু রেডিয়াস। এখানে রেডিয়াসের জায়গায় কি আছে? এ আর বি। তাহলে এক্ষেত্রে এরিয়ার ফর্মুলা হয় এ ইকুয়াল টু পাই এ বি। কি করে এলো বিষয়টা? বলছি যে একটা সার্কেলের জন্য কথা লেখা জায়গা, একটা সার্কেলের জন্য কত হয়? এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে আর ইন্টু আর, এভাবে আমরা লিখতে পারি। এবার সার্কেলের ক্ষেত্রে গল্পটা ঠিক ছিল, সার্কেলের ক্ষেত্রে এটাও আর এটাও আর, কারণ সার্কেলের জন্য দুটো ব্যাসার্ধই সমান। কিন্তু ইলিপসের ক্ষেত্রে সেটা না। ইলিপসের ক্ষেত্রে মজাটা হচ্ছে যে
একদিকে রেডিয়াস বেশি একদিকে রেডিয়াস কম, একটা বেশি একটা কম, মানগত দিক দিয়ে সমান না তারা, তাহলে আমরা একইভাবে আর ইন্টু আর হিসেবে তাদের লিখতে পারবো না। তাই জন্য আমরা কি করি, একটাকে নাম দিই এ, একটাকে নাম দিই বি, অর্থাৎ পাই ইন্টু এ ইন্টু বি, দ্যাট ইজ আওয়ার ইলিপসের এরিয়া। সেটা হচ্ছে আমাদের একটা ইলিপসের এরিয়া। কোথায় কাজে লাগবে আমাদের ইলিপসের এরিয়া বলছি, সেটাও তুমি পেয়ে যাবে মেকানিক্স এর আন্ডারে। মেকানিক্স যখন আমরা 1D 2D পড়বো তার আন্ডারে যে গ্রাফিক্যাল কোয়েশ্চেন গুলো আছে, একটা খুব ভালো কোয়েশ্চেন যে মেইনস এসেছিল রিসেন্টলি 2020-21 এর আন্ডারে আই থিঙ্ক, সেটা হচ্ছে ইলিপসের এরিয়া দিয়ে ফাইন্ড আউট করা, একটা মেকানিক্স এর কোয়েশ্চেন 1D তে বা 2D তে ছিল, 1D তে ছিল আই থিঙ্ক। সেখানে আমাদের ইন্টিগ্রেশন করে এরিয়াটা ফাইন্ড আউট করতে হতো। এবার সেখানেই ফর্মুলাটা খুব দরকার হবে, পাই এ বি, কারণ এই ফর্মুলাটার উপর ভিত্তি করেই আমরা ইন্টিগ্রেশনটা করতাম আর কি। তো সবকটা জিওমেট্রিক্যাল শেপ কোথাও না কোথাও আলাদা আলাদা অবজেক্টের জন্য গিয়ে আমাদের পড়তে হবে, এখানে আমরা সেটা একবারে করে নিচ্ছি। তো এই 7টা অবজেক্ট আমরা দেখলাম, যে 7টা অবজেক্ট 2D অবজেক্ট, এবং সেই 2D অবজেক্ট গুলোর জন্য এরিয়া ফাইন্ড আউট আমরা করলাম। এবার আমাদের কাজ হচ্ছে 3D অবজেক্টে যাবার। ক্লাসে যারা আছো তারা একটু স্ক্রিনশট নিয়ে নাও এই অবস্থায়, বা আমি নিয়ে নিচ্ছি। এখন লেখার দরকার নেই, দেরিতে যে এসছো। একবারে ক্লাস শেষ হলে আমি এই চ্যাপ্টারে যে নোটস আছে বেসিক ম্যাথমেটিক্স এর, তো সেরকম নোটস নেই, একসাথে ফর্মুলাগুলোকে বাঞ্চ করে দেওয়া আছে, তো সেটা আমি পাঠিয়ে দেবো আজকেই পারলে গ্রুপে। আর সাথে ডেইলি যে ক্লাস হবে সেই ক্লাসের ডিপিপি সেট আমি একসাথে চ্যাপ্টার ওয়াইজ ডিপিপি পাঠিয়ে দেবো, দেন ডেইলি আপডেট করে দেবো যে কোন কোন ডিপিপি গুলো করতে হবে অ্যাকর্ডিংলি। এই হচ্ছে আমাদের বিষয়পত্র। এবার আমরা আসবো, এই হলো আমাদের 2D ফিগার, এবার আমরা আসবো 3D ফিগার। যে আমাদের কি কি 3D ফিগার আছে, সিম্পলি স্ফিয়ার আছে, রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব আছে, কিউব আছে, ঘনক আছে, তার সাথে আছে আমাদের সিলিন্ডার, তার সাথে আছে আমাদের কোণ, এই 5টা জিনিস আমাদের আছে। দেন আমাদের এই টপিক শেষ। অনেকের কাছে টপিকগুলো একদমই সোজা, বাট অনেকেই আছে যারা এই টপিকটা খুব একটা ভালোভাবে পারো না আর কি, সেটা পড়াতে গিয়ে মানে বোঝা যায়। তাই জন্য আমি একবারে শুরু করছি যখন, একবারে সবটা দিয়েই করছি যাতে করে ভালো খারাপ অ্যাভারেজ সবার হয়েছে যতটা সম্ভব। এবার হচ্ছে আমাদের 3D ফিগার। তার আন্ডারে প্রথম যিনি আসেন তার নাম হচ্ছে স্ফিয়ার বা গোলক। গোলক আমরা কাদের বলি, বলছে এই যে একটু আগে সার্কেল পড়লাম, সেই সার্কেল ছিল একটা 2 ডাইমেনশনাল ফিগার, সে সার্কেল ছিল একটা 2 ডাইমেনশনাল ফিগার। কিন্তু এই যে স্ফিয়ার, সেই স্ফিয়ার কিন্তু আর 2D ফিগার না। সার্কেল মানে একটা সুতো আছে, সেই সুতোটাকে তুমি একটা বৃত্তাকার ফর্মে একটা সার্কুলার শেপে রেখে দিয়েছো একটা এরকম খাতার তলের উপর বা বোর্ডের তলের উপর, তাহলে সেটা একটা সার্কেল, বা যে ছবিটা আমরা এঁকেছিলাম সেটা একটা সার্কেল। স্ফিয়ার মানে হচ্ছে একটা ফুটবল, জাস্ট একটা ফুটবল। তো ফুটবল তো 2D ফিগার না, কারণ ফুটবলকে তো আমরা খাতায় আঁকতে পারি না, সেটা একটা 3D ফিগার। খাতায় আঁকতে পারি, কিন্তু খাতায় আঁকার স্ফিয়ার আর খাতায় আঁকা বৃত্ত এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, যদি না 3D ইলাস্ট্রেশন করে আঁকা হয়। কিছু কিছু এখন আছে খুব ভালো ভালো আর্টিস্ট আছে যারা 3D ইলাস্ট্রেশন করে ছবি টবি আঁকে বা কম্পিউটারে প্রিন্ট করা যায়, তখন সেক্ষেত্রে বোঝা যায় আলাদা শেড দিয়ে আলাদা একটা ডাইমেনশন তৈরি করে। বাট হাতে আঁকায় অতটা অ্যাকিউরেসি আসে না। তো স্ফিয়ার আর সার্কেলের মধ্যে আমরা অন পেপার কোনো ডিফারেন্স পাই না যখন সেটাকে আমরা একটা 2D পেপারে আঁকছি। এবার বোর্ডটাও 2D, পেপারটাও 2D, তো সবই 2D। তো 2D তে 3D আঁকতে গেলে আমাদের এই কিছু প্রবলেম আছে যেগুলো ফেস করতে হয়। বলছে যে স্ফিয়ার তার মানে একটা 3D ফিগার। স্ফিয়ার হচ্ছে 3D ভার্সন অফ আ সার্কেল, একটা সার্কেলের 3D ফিগার হচ্ছে স্ফিয়ার। কি বার করতে হবে আমাদের, দুটো জিনিস। 3D ফিগার মানে তার একটা নিজস্ব আয়তন আছে। আয়তন মানে কি, আয়তন মানে হচ্ছে কোন একটা 3D অবজেক্টকে কোন স্থানে রাখলে সেই অবজেক্টটা কতটা স্থান দখল করে। এই সব ছোট ছোট কনসেপ্ট গুলো আমাদের এরপর ফ্লুইড মেকানিক্স যখন আমরা পড়বো, আমরা যখন হিট এন্ড থার্মোডাইনামিক্স পড়বো, কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়বো, সেখানে সব কনসেপ্ট গুলোই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কাজে লাগবে। আমাদের কাছে আলাদা আলাদা বল দিয়ে দেবে, কখনো সেটা সিলিন্ড্রিক্যাল হবে, কখনো সেটা কোন হবে, কনিক্যাল ফ্লাক্স দিয়ে দেবে। তো সেই কাজকর্ম কিন্তু আমাদের সব আছে।
তো ধরো আমাদের কাছে স্ফিয়ার আছে যার রেডিয়াস আর, দুটো জিনিস আমাদের ফাইন্ড আউট করতে হবে। ফার্স্ট হচ্ছে তার সারফেস এরিয়া, প্রথম হচ্ছে তার এরিয়া, যে তার বক্রতলের ক্ষেত্রফল কতটা সেটা, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে তার ভলিউম, তার আয়তন। তো প্রথম বলছে যে আর ব্যাসার্ধের একটা বৃত্তের, আর রেডিয়াসের একটা স্ফিয়ারের, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক একটা স্ফিয়ারের সারফেস এরিয়া কত হয়। বলছে একটা সার্কেলের সারফেস এরিয়া কত ছিল, পাই আর স্কয়ার, পাই ইন্টু আর স্কয়ার করলে আমরা একটা সার্কেলের এরিয়া পেতাম, সার্কেলের সারফেস এরিয়া পেতাম। বলছি সার্কেলের এরিয়াকে যদি আমরা 4 দিয়ে গুণ করি অর্থাৎ 4 পাই আর স্কয়ার, সেটা হচ্ছে আমাদের একটা স্ফিয়ারের টোটাল সারফেস এরিয়া। কোথা থেকে আসে এটা, এটাও একটা 3D ইলাস্ট্রেশন, যে আমরা যদি এক্স ওয়াই জেড তিনটে কোয়াড্রেন্টে 4টে আলাদা আলাদা সার্কেলকে অ্যাড করি, এপাশে একটা সার্কেল, এপাশে একটা সার্কেল, এপাশে একটা সার্কেল, এপাশে একটা সার্কেল, তাহলে আমরা পাই একটা কমপ্লিট স্ফিয়ার। মানে একটা স্ফিয়ার বানানোর জন্য 4টে সার্কেল দেয়। কিভাবে দেয়, 3D তে তিনটে আলাদা আলাদা অ্যাক্সিস এক্স ওয়াই জেড, 4টে সার্কেলকে 4টে জায়গায় প্লেস করো, পেয়ে যাবে তুমি সেন্টার বরাবর একটা স্ফিয়ার। একদম সেই কনসেপ্ট অনুসারে সারফেস এরিয়াটা হয় 4 পাই আর স্কয়ার, 4 ইন্টু পাই আর স্কয়ার, 4টে সার্কেলের এরিয়া এড করলে একটা স্ফিয়ার পাওয়া যায়। নেক্সট ভলিউম, তার আয়তন কত হয়, বলছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা স্ফিয়ারের ভলিউম বা আয়তন হয় 4/3 পাই আর কিউব, which is very very important। 4/3 পাই আর কিউব জানো বেশিরভাগই, 4/3 পাই আর কিউব ইম্পর্টেন্ট হয়ে গেল স্ফিয়ারের গল্প। নেক্সট বিষয় হচ্ছে সিলিন্ডার বা চোঙ। চোঙ আমরা কাদের বলি, বলছে চোঙ হচ্ছে এমন একটা 3D ফিগার, চোঙ হচ্ছে এমন একটা 3 ডাইমেনশনাল ফিগার, যে 3D ফিগারের দুটো সমতল এবং একটা বক্রতল আছে। অর্থাৎ এগুলো না কখনো মুখস্থ রাখবে না, আমি যখন বলছি কথাগুলো আমিও একটা মুখস্থ করে বলছি না বা মনে করে করেও বলছি না, জাস্ট ছবিটাকে ইমেজিন করো তাহলেই সব বুঝে যাবে। ছবিটা কি হয় সিলিন্ডারে, এই জন্য ছবি দেখে পড়াটা অনেক বেশি ইন্টারেস্টিং। এই হচ্ছে একটা সিলিন্ডার, এই হচ্ছে একটা সিলিন্ডার, বুঝে দেখো সিম্পলি এখান থেকে ক্লিয়ার। এই একটা সমতল, এই একটা সমতল, এই একটা সমতল, নিচে একটা সমতল, আর এই একটা বক্রতল, তো ডেফিনিশন হয়ে গেল সেই 3 ডাইমেনশনাল ফিগার, যে 3 ডাইমেনশনাল ফিগারে দুটো সমতল থাকে একটা বক্রতল থাকে, দুটো প্লেন সারফেস একটা কার্ভ সারফেস দিয়ে যে ফিগারটা আমরা পাই সেটাকে আমরা বলি সিলিন্ডার। ব্যাস, এবার সার্কুলার শেপ আছে, এখানে সার্কেল এখানে সার্কেল, তাহলে সার্কেলের নিশ্চয়ই ব্যাসার্ধ থাকবে আর, এখানে যে সার্কেল এখানেও সেই সার্কেল আর। এবার এই সিলিন্ডার না দু রকমের হতে পারে, একটা হতে পারে ইউনিফর্ম ক্রস সেকশনাল, একটা হতে পারে নন ইউনিফর্ম ক্রস সেকশনাল। এটা ইউনিফর্ম ক্রস সেকশন মানে এখানে যে এরিয়াটা থাকবে আর এখানে যে এরিয়াটা থাকবে এই দুটো যদি সমান হয় তখন তাদের আমরা বলবো ইউনিফর্ম ক্রস সেকশনাল সিলিন্ডার, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি বা যেটা আমরা থিওরিটিক্যালি বেশি পড়ে থাকি। আরেক ধরনের সিলিন্ডার হয় যেটাকে বলা হয় নন ইউনিফর্ম এরিয়ালা সিলিন্ডার। নন ইউনিফর্ম এরিয়ালা সিলিন্ডার বলতে নাম শুনে বোঝা যায় নন ইউনিফর্ম, অর্থাৎ এখানে এরিয়া ছোট আস্তে আস্তে এরিয়া বড় হয়েছে, এরকম সিলিন্ডারও হতে পারে। যেমন যে বোতলগুলো আমরা ব্যবহার করি সে বোতলগুলো সিলিন্ডার টাইপের, যে পেন আমরা ব্যবহার করি সেই পেনগুলো সিলিন্ডার টাইপের, সেগুলোর ক্রস সেকশন এরিয়া সবসময় কিন্তু সমান না। এবার সেটা কি করে বার করব, এটা না হয় ইজিলি বার করা যায়, সেটা ইন্টিগ্রেশনের সাহায্যে, সেটা এখন না পরে কোনো দিন হলে তখন, সেটা লাগে না আমাদের, তোমাদের লাগে না, যেখানে যেখানে লাগে কোনো কোনো প্রবলেমে লাগে, বাট সেটা আমরা তখন বার করে নেবো, তার জন্য কোনো স্ট্যান্ডার্ড ফর্মুলা আমরা আলাদা করে মাথায় রাখি না। এবার এই ধরা যাক একটা সিলিন্ডার আছে, দুটো সমতল যার ব্যাসার্ধ আর এবং একটা বক্রতল, যে বক্রতলের একটা লেন্থ আছে, এই সিলিন্ডারটার একটা নিজস্ব হাইট আছে, ধরে নেওয়া যাক এইচ। কি কি জিনিস বার করতে হয়, তাহলে 3টে জিনিস বার করতে হয়। নাম্বার 1 হচ্ছে এর কার্ভড এরিয়া, অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল, এই যে পার্শ্বতলটা তার ক্ষেত্রফল কত সেটা আমাদের ফার্স্ট ফাইন্ড আউট করতে হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে টোটাল এরিয়া, যে দাদা টোটাল এরিয়া কত, টোটাল ক্ষেত্রফল কত সেটা আমাদের ফাইন্ড আউট করতে হয়। এবং 3 নম্বর বিষয় হচ্ছে ভলিউমের আয়তন, যে আয়তন কত। তো প্রথম কার্ভড এরিয়া, কার্ভড এরিয়া কত হয়, বলছে এরিয়া মানে কি, ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য, আফটার অল এরিয়া মানে তো দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য। তো আমরা যদি সিলিন্ডারটাকে মোটামুটি ভাবে একটু স্প্লিট করি, একটু ভেঙে দেখার চেষ্টা করি যে এই জিনিসটা কি করে বানাবো এরিয়া, কার্ভড এরিয়াটা কি করে পাবো, বলছে এরিয়া মানে লেন্থ ইনটু লেন্থ, দুটো লেন্থকে মাল্টিপ্লাই করলে তবে একটা এরিয়া আসবে। এখানে লেন্থ কোথায়, বলছে এই একটা সার্কেল আছে না নিচে, এখানে একটা সার্কেল আছে, সার্কেলের লেন্থ কত হয়, সার্কেলের লেন্থ মানে তার পেরিমিটার বা সার্কামফিয়ারেন্স। একটা আর ব্যাসার্ধ বিশিষ্ট সার্কেলে, একটা আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি হয় 2 পাই আর, তাহলে এইটুকু 2 পাই আর, আর এখান থেকে এই পর্যন্ত যে হাইটটা সেটা এইচ, তাহলে দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য করলে ক্ষেত্রফল পাওয়া যায়। দৈর্ঘ্য একদিকে 2 পাই আর, দৈর্ঘ্য একদিকে এইচ, তাহলে 2 পাই আর ইনটু এইচ, দ্যাট ইজ আওয়ার কার্ভড এরিয়া ফর আ সিলিন্ডার। কোন একটা সিলিন্ডারের জন্য কার্ভড এরিয়ার ফর্মুলা এটা 2 পাই আর এইচ, দ্যাটস ইট।
নেক্সট টোটাল এরিয়া আমরা কি করে ফাইন্ড আউট, এগুলো সব জানা জিনিস, আমি একবার সহজ করে বুঝিয়ে দিচ্ছি যাতে করে যদি কখনো প্রবলেম হয় পরে বুঝতে সুবিধা হয়। নেক্সট বিষয় হচ্ছে আমাদের টোটাল এরিয়া কত, টোটাল এরিয়া কি করে ফাইন্ড আউট করব, বলছে কটা সারফেস আছে, তিনটে, এই একটা সমতল, এই একটা সমতল, এই একটা বক্রতল, তাহলে টোটাল এরিয়া কত হবে, উপরের সার্কেলটার এরিয়া, নিচের সার্কেলটার এরিয়া প্লাস কার্ভড এরিয়া। উপরের সার্কেলটার এরিয়া কত, একটা সার্কেলের এরিয়া কত হবে পাই আর স্কয়ার, নিচের সার্কেলের এরিয়া পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার মানে 2 পাই আর স্কয়ার, তাহলে 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ। তুমি যদি এখান থেকে 2 পাই আর কমন নাও তাহলে 2 পাই আর কমন নিলে থাকে 2 pi r into r plus h, that is your total area for a cylinder of a cylinder। পুরো একটা সিলিন্ডারের জন্য টোটাল ক্ষেত্রফল হচ্ছে 2 pi r into r plus h। নেক্সট ভলিউম, আয়তন কত হয়, বলছে আয়তন মানে কি, আয়তন জিনিসটাকে, আয়তন মানে হচ্ছে তিনটে দৈর্ঘ্যকে গুণ করলে তবে আয়তন আসে, একটা দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য ক্ষেত্রফল, তিনটে দৈর্ঘ্য আয়তন গুণ করলে, তো তিনটে দৈর্ঘ্যকে গুণ করলে আয়তন আসে। আচ্ছা তিনটে দৈর্ঘ্য মানে মোটামুটি ভাবে দুটো দৈর্ঘ্যকে মিলে একটা এরিয়া আসে, তাহলে আমরা যদি এরিয়ার সাথে লেন্থকে গুণ করি তবে আমরা পেয়ে যাই ভলিউম। আচ্ছা এরিয়া কত, তো বলছে এই সার্কেলটার এরিয়া কত, এই যে সার্কেলটা এর এরিয়া কত পাই আর স্কয়ার, হাইট কত h, তাহলে এরিয়া পাই আর স্কয়ার, হাইট h, তাহলে পাই আর স্কয়ার h। এটা হচ্ছে একটা সিলিন্ডারের জন্য আয়তনের ফর্মুলা, পাই আর স্কয়ার h। এটা হচ্ছে একটা সিলিন্ডারের জন্য ভলিউমের ফর্মুলা। দ্যাটস ইট, কোনো অসুবিধা আই থিঙ্ক নেই। তাহলে একটা সিলিন্ডারের জন্য দু ধরনের এরিয়া হয়, একটা হয় কার্ভড এরিয়া, একটা হয় টোটাল এরিয়া। কার্ভড এরিয়া পাওয়া যায় 2 পাই আর এইচ থেকে। কোথা থেকে পেলাম, বলছে এরিয়া মানে লেন্থ ইনটু লেন্থ, দুটো লেন্থ আছে, নিচের সার্কেলটার লেন্থ 2 পাই আর, হাইট এইচ, তাহলে 2 পাই আর এইচ হচ্ছে কার্ভড এরিয়া। টোটাল এরিয়া মানে তিনটে ক্ষেত্রফল আছে, তিনটে তল আছে, তাহলে তিনটে তলের এরিয়াকে যদি আমরা অ্যাড করি তাহলে টোটাল এরিয়া পাওয়া যাবে। তো উপরের সার্কেলটার এরিয়া পাই আর স্কয়ার, নিচের সার্কেলটার এরিয়া পাই আর স্কয়ার, কার্ভড এরিয়া 2 পাই আর এইচ, তাহলে 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ। ভলিউম পাবো কি করে, ভলিউম মানে এরিয়া ইনটু লেন্থ, এরিয়া মানে পাই আর স্কয়ার, লেন্থ বা হাইট মানে এইচ, তাহলে পাই আর স্কয়ার এইচ ইজ আওয়ার টোটাল ভলিউম ফর আ সিলিন্ডার। নেক্সট যেটা আসে তার নাম কোণ বা শঙ্কু। শঙ্কু মানে বরের যে টোপর, বিয়েতে বড়রা যে টোপর পড়ে অথবা কনে বা স্কুল সেটা, বলছে এমন একটা জিওমেট্রিক ফিগার যে জিওমেট্রিক ফিগারে একটা সমতল থাকে একটা বক্রতল থাকে, অর্থাৎ সিম্পল এইটা, একটা সমতল একটা বক্রতল, এই হচ্ছে সমতল, এই হচ্ছে বক্রতল, এই হচ্ছে সমতল, এই হচ্ছে বক্রতল। সমতল সার্কুলার শেপে আছে, ডেফিনেটলি ব্যাসার্ধ থাকবে আর, শঙ্কুটার নিজস্ব হাইট থাকবে h, এবং শঙ্কুর ক্ষেত্রে আমরা কার্ভড লেন্থটাকে আমরা বার করি যেটাকে বলা হয় h, বক্রতলের দৈর্ঘ্য h। তো কি কি বার করতে হয় আমাদের শঙ্কুর জন্য, প্রথম কথা এই h আর l এই তিনজনের মধ্যে একটা নিজস্ব সম্পর্ক আছে ফান্ডামেন্টাল, সেটা কি, বলছে যে রেডিয়াস যদি r হয়, হাইট যদি h হয়, আর কার্ভড লেন্থ যদি l হয়, তাহলে পিথাগোরাস থিওরেম অনুসারে এই কোণটা 90 ডিগ্রি এবং 90 ডিগ্রি হওয়ার সুবাদে l স্কয়ার ইকুয়াল টু, অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, হাইপোটেনিয়াসের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে l স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার প্লাস r স্কয়ার। এখান থেকে যদি আমরা l বার করি তাহলে l মানে আসে রুট আন্ডার r স্কয়ার প্লাস h স্কয়ার। জানো কি কি জিনিস বার করতে হয় কোণের ক্ষেত্রে, শঙ্কুর ক্ষেত্রে, প্রথম হচ্ছে কার্ভড এরিয়া, বক্রতলের ক্ষেত্রফল, দ্বিতীয় হচ্ছে টোটাল এরিয়া, একই জিনিস টোটাল ক্ষেত্রফল, এবং 3 নম্বর হচ্ছে ভলিউম বা আয়তন। বলুন প্রথম কার্ভড এরিয়া, কার্ভড এরিয়া কত হয়, বলছে একটা শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, একটা শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত হয়, বলছে আর ব্যাসার্ধ বিশিষ্ট এবং এল পার্শ্বতল বিশিষ্ট কোন শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হয় সিম্পল পাই ইনটু আর ইনটু এল, পাই আর এল। এল মানে তুমি কত জানো, রুট আন্ডার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, তাহলে এর জায়গায় তুমি রুট আন্ডার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার বসাতে পারো, তাহলে পাই আর ইনটু রুট এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। টোটাল এরিয়া কত হয়, বলছে দুটো তল আছে, তার টোটাল এরিয়া বার করার জন্য আমরা কটা তল আছে আগে ফাইন্ড আউট করি, কমন সেন্স তাই বলে। তো একটা সমতল একটা বক্রতল, সমতলটার এরিয়া পাই আর স্কয়ার মানে সার্কুলার শেপের, এটা বক্রতলটার ক্ষেত্রফল পাই আর এল, তাহলে পাই আর স্কয়ার প্লাস পাই আর, দ্যাটস আওয়ার টোটাল এরিয়া। ভলিউম কত হয়, আয়তন কত হয়, বলছে একটা সিলিন্ডারের জন্য আয়তন কত ছিল পাই আর স্কয়ার এইচ। একটা সিলিন্ডারের আয়তন যদি পাই আর স্কয়ার এইচ হয়, কোণের আয়তন হবে, শঙ্কুর আয়তন হবে জাস্ট পাই আর স্কয়ার এইচ কে 3 দিয়ে ভাগ করে দাও,
অর্থাৎ 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 পাই আর স্কয়ার এইচ, দ্যাট ইজ আওয়ার ভলিউম অফ আ কোন। কোন একটা শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে এই তিনটে বিষয় একদম। কোণের কার্ভড এরিয়া হবে পাই আর এল, টোটাল এরিয়া হবে পাই আর স্কয়ার প্লাস পাই আর এল, ভলিউম হবে 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 পাই আর স্কয়ার এইচ। নেক্সট আর দুটো বিষয় আছে, একটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব, একটাকে বলা হয় কিউব। রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব মানে কি দাদা? রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব মানে হচ্ছে আয়তক্ষেত্রের 3D ভার্সন। আয়তক্ষেত্রের 3D ভার্সন বলতে আয়তক্ষেত্রে আমরা কি পড়েছিলাম? এমন একটা 2D ফিগার যে 2D ফিগারে একটা দৈর্ঘ্য আছে একটা প্রস্থ আছে। রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব মানে এমন একটা 3D ফিগার যে 3D ফিগারে শুধু দৈর্ঘ্য প্রস্থ নেই, সাথে একটা উচ্চতাও আছে। অর্থাৎ ছবিটা দেখতে এরকম হবে, যে ঘরে তুমি বসে আছো, যে খাতাটা তুমি ব্যবহার করছো, যে ফোনটা তুমি ব্যবহার করছো, সে সব হচ্ছে রেক্ট্যাঙ্গুলার স্ল্যাবের আন্ডারে পড়ে। এই হচ্ছে সে রেক্ট্যাঙ্গুলার স্ল্যাবের উদাহরণ। দেখো এখানে তিনটে ডাইমেনশন, লেন্থ, ব্রেথ, হাইট, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনজনই আছে এখানে। স্ল্যাবের আন্ডারে তিনজনই আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। সবচেয়ে বেশি আমরা 3D তে যে ফিগার দেখতে পাই সেটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব। কি কি করতে হবে আমাদের রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব সংক্রান্ত? ফার্স্ট ভলিউম বার করতে হবে, তার আয়তন বার করতে হবে, সেটাই বার করতে হবে। তো আয়তন কত হয়? একটা স্ল্যাবের আয়তন কত হয়? বলছে ভলিউমের আয়তন, মানে স্ল্যাবের ভলিউম হয়, রেক্ট্যাঙ্গেলের জন্য কি হতো? এরিয়া, লেন্থ ইনটু ব্রেথ, সিম্পল। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, আয়তন মানে তিনটে দৈর্ঘ্যের গুণফল। এখানে দৈর্ঘ্যগুলো হিসাবে কি আছে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে হাইট মানে লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, সিম্পল। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দৈর্ঘ্যটা a, প্রস্থটা b, উচ্চতা c। a into b into c is our volume for a rectangular slab. Next, কিউব, ঘনক, যেটা বেশ ইম্পর্টেন্ট। কিউব বা ঘনক, ঘনক আমরা কাদের বলি? রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব মানে যেরকম ছিল আয়তক্ষেত্রের 3D ভার্সন, কিউব মানে হচ্ছে বর্গক্ষেত্রের 3D ভার্সন। স্ল্যাব মানে যেরকম ছিল আয়তক্ষেত্রের 3D ভার্সন, কিউব মানে হচ্ছে বর্গক্ষেত্রের 3D ভার্সন। বর্গক্ষেত্রের 3D ভার্সন বলতে বর্গক্ষেত্র মানে দৈর্ঘ্য প্রস্থ সমান, কিউব মানে এমন এক 3D ফিগার যার দৈর্ঘ্য প্রস্থ তো সমান, সাথে উচ্চতা বলে একটা ডাইমেনশন আছে, এবং সেও দৈর্ঘ্য প্রস্থের মতো সমান। অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এরা তিনজনের সাথে সমান হলে তখন সেই 3D ফিগারকে আমরা বলি কিউব। উদাহরণ কি বলছে? এই যে ডাইস নিয়ে তুমি খেলো, যখন লুডো খেলা হয় তখন যে ডাইসটা ব্যবহার করা হয়, সেটা একটা কিউবের উদাহরণ। তুমি যে ইয়ে করো, কি বলে, মানে কিউবের উদাহরণ নেওয়া এরকম প্রচুর আছে। ডাইসের সাইডে কি মাথায় এলো বলে গেল। তো সেগুলো হচ্ছে সব আমাদের কিউবের উদাহরণ। তো কিউবের ক্ষেত্রে লেন্থ, ব্রেথ আর হাইট এই তিনজনের সাথে মাস্ট বি সমান হয়। দৈর্ঘ্যতা, প্রস্থতা, উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনজনেই সেম। তো রেক্ট্যাঙ্গুলার স্ল্যাবের জন্য যদি ভলিউম হয় লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, তাহলে কিউবের জন্য টোটাল ভলিউম কত হবে? বলছে এখানে তো তিনটেই লেন্থ, ব্রেথ মানেও লেন্থ, হাইট মানেও লেন্থ, তাহলে লেন্থের কিউব। তাই জন্য আমরা বলি সাইড কিউব। যে কোনো একটা বাহুকে তুমি যদি এ বলো, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই এ করে হবে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই আমাদের এ করে হবে, এবং সেই কিউবের যে আয়তন হবে সেটা হবে সিম্পলি এ কিউব, সিম্পলি এ কিউব। নেক্সট আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কিউবের সারফেস এরিয়া, যেটা আমাদের বেশ ভালো প্রবলেমে কাজে লাগে। কোথায় লাগে? সেই ক্লাস 12 এর গস থিওরেমে, একদম শুরুতে ক্লাস 12 এর ইলেকট্রোস্ট্যাটিক্স এর যে গস থিওরেম ছিল, সেখানে কিউবের কনসেপ্ট খুব কাজে লাগে। তো কিউবের সারফেস এরিয়া কত হয়? বলছে একটা কিউবের আন্ডারে, ভালো করে দেখো, 6টা তল আছে, এবং প্রত্যেকটা তল বর্গক্ষেত্র এক একটা। এই একটা তল 1, নিচে একটা তল 2, এপাশে একটা 3, এপাশে একটা 4, এপাশে একটা 5, এপাশে একটা 6, টোটাল 6টা তল আছে। তো 6টা তলই বর্গক্ষেত্র। প্রত্যেকটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখো a স্কয়ার করে, কারণ প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য এ বাহু বিশিষ্ট কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়? a স্কয়ার। তাহলে 6টা বর্গক্ষেত্র আছে, তাহলে 6a স্কয়ার। তাহলে 6a স্কয়ার হচ্ছে আমাদের একটা কিউবের জন্য টোটাল সারফেস এরিয়া। ঠিক আছে, একটা কিউবের ডায়াগোনাল মান কত হয়? একটা কিউবের ডায়াগোনালের মান কত হয়? কর্ণের মান কত হয়? হচ্ছে সিম্পল, একটা বর্গক্ষেত্রে কর্ণের মান কত হতো? দুটো, কারণ সেখানে দুটো ডাইমেনশন ছিল। একটা কিউবে ডায়াগোনালের মান কত হয়? 3টে। তার মান কত হয়? বলছে ঠিক বর্গক্ষেত্রে কি করতাম আমরা? রুট আন্ডার
এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, রুটের মধ্যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এখানে রুটের মধ্যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, যেহেতু তিনটেই এ করে এই জন্য এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে √3 এ স্কোয়ার মানে √3 ইন্টু এ, দ্যাট ইজ আওয়ার ডায়াগোনাল অফ আ কিউব। কোন একটা কিউবের যে ডায়াগোনাল হয় সেটা হয় √3 ইন্টু এ, কোন একটা কিউবের যে ডায়াগোনাল হয় সেটা হয় √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এই হচ্ছে আমাদের গল্প। এখানেই আমাদের যে এরিয়া এবং ভলিউম বার করার যে ফর্মুলাগুলো ছিল সেগুলো মোটামুটি শেষ হলো। আর আমাদের কাছে সিমেট্রিক কোনো ফিগার নেই, যা যা সিমেট্রিক ফিগার ছিল মোটামুটি যা ইম্পর্টেন্ট সিমেট্রিক ফিগার ছিল সেগুলো সব হয়ে গেছে। এরপর কিছু অ্যাসিমেট্রিক ফিগার আমরা পাবো আস্তে আস্তে যত আমরা ইন্টিগ্রেশনের জায়গাটা পড়বো, তো তখন আমরা ইন্টিগ্রেট করে বার করবো। একটা যদি আমাদের কাছে ধরো আরবিট্রারি এরিয়া দিয়ে দিল, ধরো আমাদের কাছে এরকম একটা এরিয়া দিয়ে দিল, এইরকম একটা এরিয়া, এবার এই এরিয়াটা কি করে ক্ষেত্রফল বার করবো? অনেকে বলতে পারে ছোট্ট একটা পিস রাখুন, করে তার এরিয়া ফাইন্ড আউট করুন, এরকম প্রত্যেকটা পিস করুন, করে তার এরিয়া ফাইন্ড আউট করে যোগ করে দিন। সেটা অনেক হেক্টিক একটা প্রসেস, এবং সেই প্রসেসটাকেই ছোট করার জন্য আমরা করি ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। তাই বাকি যে পার্টটা, এটা সিমেট্রিক ফিগারের জন্য এরিয়া বার করা, অ্যাসিমেট্রিক ফিগারের জন্য বা যে কোনো ফিগারের জন্য এরিয়া ফাইন্ড আউট করার যে ফর্মুলা সেটা আমরা পাবো ইন্টিগ্রেশনে গিয়ে। সেখানে আমরা এরকম আলাদা আলাদা শেপের জন্য এরিয়া বার করব না, আমরা ডিরেক্টলি ইন্টিগ্রেট করে সেই এরিয়াটা পেয়ে যাবো। ঠিক আছে, বোঝা গেছে এত অব্দি? একবার টেক্সট করে জানিয়ে দাও মিটে। এত অব্দি কোনো ডাউট আছে? নীরজ কোনো ডাউট আছে? অনির্বাণ একবার জাস্ট টেক্সট করে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার প্রচলিত যে 2D বা 3D ফিগার ছিল তাদের এরিয়া ভলিউম বার করা শেষ। এবার আমাদের কাজ ছিল যেটা আমাদের সিলেবাসে বলেছে, সেটা হচ্ছে যেটা বলেছিলাম যে সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, যে আমাদের কাছে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে, সেই দ্বিঘাত সমীকরণটা আমরা সলভ করব কি করে, এবং সেই সলভ করে যে রুট গুলো পাই, যে বীজগুলো পাই, সেই বীজের মধ্যে কি কোনো সম্পর্ক আছে না নেই, বা সেগুলো থাকলে আমরা কি করে বার করতে পারি। সবকটা টপিক আলাদা আলাদা করে আমাদের ফিজিক্সে লাগবে, ঠিক আছে? তো একবারে আমি সবকটা শিখিয়ে দিয়ে তারপরে ফিজিক্সে ঢুকবো, যাতে করে কারোর যদি এদিকে ডাউট থাকে কোনো, কারণ অনেকেরই আছে এখানে এই ছোট ছোট বিষয়গুলোতে ডাউট আছে, ফর্মুলা মনে থাকে না, তো যতটা সম্ভব টেকনিকের মাধ্যমে মনে রাখা সেটাই আমার চেষ্টা। দাদা 1D তে যে গ্রাফ থাকে সেখানে ট্রাপিজিয়ামের প্যারালাল সাইড গুলো বুঝতে পারি না কেন। 1D তে গ্রাফ তুমি কোথায় কোথায় পেয়েছো তুমি ডিসটেন্স ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে, মানে মনে আছে v ইকুয়াল টু কি হয় ds dt, তাহলে s ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ v dt, s ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ v dt, তো আমাদের vt গ্রাফ দিয়ে দেয়। ধরো একটা ভেলোসিটি টাইম গ্রাফ ওরা দিয়ে দিয়েছে আমাদের, সেটা করবো আমরা আস্তে আস্তে। ধরো একটা ভেলোসিটি টাইম গ্রাফ ওরা দিয়ে দিয়েছে এরকম এরকম, দিয়ে ওরা আমাদের জিজ্ঞেস করলো যে এটা ধরো ভেলোসিটি, এটা ধরো টাইম, তোমাকে ওরা জিজ্ঞেস করলো যে দাদা ডিসপ্লেসমেন্ট বলুন ফ্রম টাইম 0 টু টাইম 2 সেকেন্ড, এটা ধরো 0, এটা 2 সেকেন্ড, তোমাকে ওরা এটা ডেফিনেটলি বলে দেবে, এই যে এই লেন্থটা কত এটা ডেফিনেটলি বলে দেবে, কোঅর্ডিনেট দেওয়া থাকবে, এখানে কোঅর্ডিনেট এখানে কোঅর্ডিনেট, তো হাফ ইনটু এই দুটো প্যারালাল সাইডের যোগফল ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, সব ডেটা দেওয়া থাকবে, যে দুটো প্যারালাল সাইড কত কত করে সেটা দেওয়া থাকবে, সেই মানটা দেওয়া থাকবে, এই যে পারপেন্ডিকুলার হাইটটা সেটা কত দেওয়া থাকবে, মানে ডিরেক্ট বলা থাকবে না তোমাকে, গ্রাফের মধ্যে ওরা পয়েন্ট দিয়ে দেবে। ধরো এটা বললো 10, এটা বললো সামথিং কল্ড 2 বা 2, এটা বললো সামথিং কল্ড 4, এটা বললো 6,
তো এইভাবে আমরা 4 - 2 করে পেয়ে যাব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। সেম কি শঙ্কুর ক্ষেত্রে হবে? কার সাথে? শঙ্কুটা হয়ে গেছে 1/3 পাই আর স্কয়ার এইচ, আর কার্ভ এরিয়া হচ্ছে এটা। ঠিক আছে, এগুলো আমরা আসবো সব। নেক্সট হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। বলছে দেখো, ধরো তোমার কাছে একটা, আচ্ছা ধরো এই যে আমরা এতক্ষণ ধরে এইসব করলাম, এগুলোর উদ্দেশ্য কি না, এগুলোর সাহায্যে ধরো আমরা একটা সমীকরণ বানিয়েছি। ধরো ম্যাথমেটিক্যালি আমরা একটা সমীকরণ বানিয়েছি কিছু একটা। বলছে 3 টাইপের সমীকরণ হতে পারে। হতে পারে তোমার সমীকরণটা দেখতে এরকম x = 9, হতে পারে তোমার সমীকরণটা দেখতে এরকম x² - 9 = 0, হতে পারে তোমার সমীকরণটা দেখতে এরকম x³ + x - 1 = 0। বলছে এর বাইরে কি হতে পারে না? ডেফিনেটলি হতে পারে, আরো হতে পারে, x⁴ হতে পারে, x⁵ হতে পারে, আরো বেশি হতে পারে। বলছে যে ধরো আমার কাছে এই 3টে জিনিস আছে, এই 3টে ইকুয়েশন আছে, একটা হচ্ছে x = 9, একটা হচ্ছে x² - 9 = 0, একটা হচ্ছে x³ + x - 1 = 0। বলছে একটা সমীকরণে x এর যে ম্যাক্সিমাম পাওয়ার সেটা কত কত করে দেখো তো। x = 9 এ x এর পাওয়ার 1, ম্যাক্সিমাম পাওয়ার 1, x² - 9 x এর ম্যাক্সিমাম পাওয়ার 2, x³ + x - 1 x এর ম্যাক্সিমাম পাওয়ার 3। বলছে একটা সমীকরণে x এর যে ম্যাক্সিমাম পাওয়ার সেটাকে বলা হয় সেই সমীকরণের ঘাত বা ইংলিশে পাওয়ার, এবং সেই ঘাতের উপর নির্ভর করে আমরা একটা সমীকরণকে 3 ভাগে মোটামুটি ভাগ করতে পারি। একঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ। একঘাত সমীকরণ বলতে এমন এক ধরনের সমীকরণ যে সমীকরণে x এর ম্যাক্সিমাম পাওয়ার 1, এবং একঘাত সমীকরণে যেহেতু x এর পাওয়ার 1 সেজন্য একঘাত সমীকরণ সলভ করে আমরা x এর একটাই মান পেতে পারি। x এর একটা মানের থেকে বেশি হওয়া সম্ভব না, কারণ x = 9, x এর আর কত মান হবে? x এর মান তো 9, 9 থেকে বেশি, 9 থেকে কম, -9 +9 কিচ্ছু না, শুধু +9 একটাই মান। তো একঘাত সমীকরণ সলভ করে x এর একটা মান পাওয়াই সম্ভব। সেকেন্ড, x² - 9 = 0, এখানে x এর ম্যাক্সিমাম পাওয়ার 2, এজন্য এই সমীকরণগুলোকে বলা হয় দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন মানে একটা সমীকরণে x এর ম্যাক্সিমাম পাওয়ার যদি 2 হয়, পাওয়ার 2 হলে হবে না। ধরো একটা সমীকরণ আছে x³, ধরো একটা সমীকরণ আছে x³ + x² - x + 1 = 0। কেউ বলতে পারে এখানে x এর পাওয়ার 2 আছে, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ। বলছে যে না, x এর ম্যাক্সিমাম পাওয়ার কত? এখানে x এর ম্যাক্সিমাম পাওয়ার 3, তার মানে ত্রিঘাত সমীকরণ। এখানে x এর ম্যাক্সিমাম পাওয়ার 2, এজন্য এটা দ্বিঘাত সমীকরণ। এবং দ্বিঘাত সমীকরণ সলভ করে আমরা x এর দুটো মান পেতে পারি। কত কত? বলছে দেখো x² - 9 = 0, তাই 9টাকে তুমি এদিকে নাও, তাহলে x² = 9, তাহলে x = +-3, তাহলে x এর মান +3 হতে পারে, -3 হতে পারে। দেখো x এর দুটো মান চলে এসেছে, তার মানে দ্বিঘাত সমীকরণ সলভ করে দুটো মান পাওয়া সম্ভব। মানে x এর একটা সমীকরণে x এর পাওয়ার যেটা, x এর পাওয়ার যত আমরা ততগুলো মান পেতে পারি। যদি x এর পাওয়ার 4 হয় আমরা 4টে মান পেতে পারি, x এর পাওয়ার 3 হয় 3টে মান পেতে পারি। ধরো এই সমীকরণটা যেখানে x এর পাওয়ার 3, সেখানে সলভ করে আমরা x এর 3টে মান পেতে পারি। এরকম 1 2 3 করেসপন্ডিং আমরা সমীকরণ আমাদের চলতে থাকে। সিলেবাসে আমাদের কি কি রয়েছে? সিলেবাসে আমাদের জেনারেলি রয়েছে প্রথম দুটো, একঘাত তো কিছুই না, দ্বিঘাতটা আমাদের রয়েছে। তো দ্বিঘাত সমীকরণের ইংলিশ নাম কোয়াড্রেটিক ইকুয়েশন, এবং সেটাকে আমরা সলভ করা শিখব। বলছে যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করার দুটো নিয়ম আছে, একটা হচ্ছে মিডল টার্ম মেথড, একটা হচ্ছে শ্রীধরাচার্যের নিয়ম। মিডল টার্ম মেথডটা ছোটবেলা থেকে 7 8 থেকে শিখে এসছো, যে x² এর ঘাড়ে যে কোএফিসিয়েন্ট আর নরমাল যে কোএফিসিয়েন্ট, সেই দুটোকে গুণ করে যে সংখ্যাটা হয় সেটাকে আমরা দুটো অংশে এমন ভাবে স্প্লিট করি যাতে করে তাদের ডিস্ট্রিবিউশন করে মাঝখানের ওই কোয়ান্টিটিটা আসে। এটা নিয়ে বলার কিছু নেই। আমাদের যেটা বলতে হয় সেটা হচ্ছে শ্রীধরাচার্য। কেন শ্রীধরাচার্যে যাওয়া হলো? কেন মিডল টার্মে করা সম্ভব না সব ইকুয়েশন? বলছে এমন কিছু সমীকরণ আছে যেগুলোকে যদি আমরা মিডল টার্মে করি তাহলে সে ভাঙতেই পারবো না, সে স্প্লিটটাই আনা সম্ভব হবে না। তো সব অঙ্ক মিডল টার্মে করা সম্ভব না, বেশিরভাগ কিছু সম্ভব, ধরো 40% সম্ভব, বাকি যে 60% বা 60% সম্ভব, বাকি যে 40% তার জন্য আমাদের একটা আলাদা রুল দরকার হয়, যেটাকে বলা হয় শ্রীধর আচার্যের সূত্র। কি বলছে সেটা? সেটা বলছে যে ধরো আমাদের কাছে একটা দ্বিঘাত সমীকরণ রয়েছে ax² + bx + c = 0।
ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 একটা দ্বিঘাত সমীকরণ। আমাদের এই দ্বিঘাত সমীকরণটাকে সলভ করতে হবে। তো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 কে সলভ করলে x এর মান আসবে এক লাইনে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। x এর মান আসবে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2। এটাই হচ্ছে x এর মান। ভালো করে দেখো, প্লাস মাইনাস সাইন আছে মাইনাস বির পরে, মাইনাস বির পরে প্লাস মাইনাস সাইন আছে। তো প্লাস মাইনাস সাইন মানে কখনো প্লাস সাইন বসাবো, কখনো মাইনাস সাইন বসাবো, দুটোই বসাতে পারি, তাই তো হওয়া উচিত। দ্বিঘাত সমীকরণ সলভ করতে x এর দুটো মানই পাওয়া উচিত, তাই পেয়েছি, তার মানে গন্ডগোল নেই। তাহলে x এর একটা মান হবে x1, যেটা আমরা প্লাস মাইনাসের মধ্যে হলো প্লাস সাইনটাকে নিলাম, আরেকটা x এর মান হবে x2, যেখানে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac রুটের আগে মাইনাস সাইন হবে, তাহলে মাইনাস বি মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2। তাহলে এই হচ্ছে আমাদের দুটো সমীকরণের সলিউশন। এবার এই যে দুটো রুট আমরা পেলাম, আচ্ছা এই যে দুটো মান আমরা পেলাম x এর, x1 এবং x2, এই দুটোকে বলা হয় x এর বীজ বা x এর রুট। রুট মানে হচ্ছে একটা সমীকরণ সলভ করে x এর যে মানগুলো আমরা পাই তাকে বলা হয়, বা রুটস অফ x না, রুটস অফ দ্য ইকুয়েশন, সেই সমীকরণের বীজ। মানে একটা সমীকরণ সলভ করে সেটা যার ভেরিয়েবল, ধরো x এর ভেরিয়েবল, তাহলে x এর যতগুলো মান আমরা পেলাম সেটাকে বলা হয় সেই সমীকরণের বীজ বা সেই সমীকরণের রুটস। তাহলে এখানে যেহেতু সমীকরণটা x স্কয়ার প্লাস bx প্লাস c ছিল, সেজন্য আমাদের সমীকরণটা সলভ করে x এর মান এসে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac বাই 2। আমরা একবার প্লাস সাইন নিয়েছি, আমরা একবার মাইনাস সাইন নিয়েছি, এবং সেই দুটোকে একসাথে আমরা বলি সেই সমীকরণের বীজ। বীজের বৈশিষ্ট্য কি বা রুটের বৈশিষ্ট্য কি? রুটের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা যদি x এর এই দুটো মানকে ax স্কয়ার প্লাস bx প্লাস c তে বসাই, তাহলে ডান দিকটা হামেশা 0 আসবে। মানে একটা সমীকরণ সলভ করে x এর যে মান পেলাম সেই মানগুলোকে বললাম বীজ, এবং x এর জায়গায় যদি সেই সমীকরণে আমরা প্রাপ্ত মানগুলোকে বসিয়ে দিই তাহলে ডান দিকে 0 পাওয়া উচিত, সেটাই হয়। তুমি যদি x এর এই মানটা বা x এর এই মানটা তুলে এখানে বসিয়ে দাও, তাহলে ডান দিকে ডেফিনেটলি তুমি 0ই পাবে, কারণ সেটা সলভ করেই তো এটা এসছে। তো এটা ঘুরিয়ে ওদিকে আসা যায়, a থেকে যদি b হয় তাহলে b থেকেও a হবে ম্যাথমেটিক্যালি। আচ্ছা, আমাদের দুটো জিনিস জানতে হয়, এখানে দুটো জিনিস মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে যে দাদা এই দুটো রুটকে যোগ করলে কি হয় আর এই দুটো রুটকে গুণ করলে কি হয়, অর্থাৎ সাম অফ রুটস আর প্রোডাক্ট অফ রুটস। সাম অফ রুটস মানে দুটো রুটকে যোগ করলে কি হবে, প্রোডাক্ট অফ রুটস মানে দুটো রুটকে গুণ করলে কি হবে। তো বলছে যে তুমি যে দুটো রুটকে যোগ করো, x1 প্লাস x2 করো, তাহলে x1 প্লাস x2 মানে কত হয় দেখো, মাইনাস বি প্লাস রুট বি স্কয়ার মাইনাস মাইনাস বি মাইনাস রুট এটা বাই 2। তো দুটোকে যে যোগ করি 2 এ 2 লসাগু, নিচে 2 এ থাকলো, উপরে মাইনাস বি প্লাস এটা মাইনাস বি মাইনাস এটা, তো মাইনাস এটা কেটে গেল, মাইনাস এটা প্লাস এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো মাইনাস বি মানে মাইনাস 2b বাই 2, মাইনাস 2b বাই 2। তাহলে যদি আমরা 2 গুলোকে কেটে দিই তাহলে পড়ে থাকে মাইনাস বি বাই এ। তার মানে দুটো রুটকে ax স্কয়ার প্লাস bx প্লাস c বা যে কোনো দ্বিঘাত সমীকরণে যে দুটো রুট আমরা পাই ফ্রম শ্রীধরাচার্যের সূত্র, সেই দুটো বীজকে সেই দুটো রুটকে যদি আমরা যোগ করি তাহলে সেই রুটটা হয় মাইনাস বি বাই। প্রোডাক্ট অফ রুটস কত হয়, প্রোডাক্ট অফ রুটস হয় x1 ইনটু x2, x1 ইনটু x2 মানে তুমি যদি এই দুটোকে গুণ করো এটা ইনটু এটা, তাহলে দেখো এখান থেকে মাইনাস সাইনটা যদি কমন নাও তাহলে b মাইনাস এই জিনিসটা বাই 2, এখান থেকে যদি মাইনাস সাইনটা কমন নাও তাহলে b প্লাস এই জিনিসটা বাই 2, তাহলে a মাইনাস b a প্লাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে জিনিসটা আসে 4ac বাই 4a স্কয়ার। এটা সলভ করলে আসে সিম্পলি 4ac বাই 4a স্কয়ার। ঠিক আছে, বিশ্বাস নাহলে করে নিতে পারো। তো 4 4 কেটে গেল, a কেটে গেল, পড়ে থাকলো c বাই a। আরো কিছু জিনিস আছে, যেমন ধরো b স্কয়ার মাইনাস 4ac যে জিনিসটা, ফর রিয়েল রুটস আমরা যদি রিয়েল রুট পেতে চাই, রিয়েল রুট বলতে নাম্বার সিস্টেমে তোমরা দেখেছো যে দু ধরনের নাম্বার হতে পারে, একটা হতে পারে রিয়েল নাম্বার বা ন্যাচারাল নাম্বার, একটা হতে পারে ইমাজিনারি নাম্বার। রিয়েল নাম্বার মানে তারা বাস্তবে এক্সিস্ট করে, 1 2 3 4 -1 -2 -3 -4 এগুলো সব রিয়েল নাম্বার। আর ইমাজিনারি নাম্বার বলতে যেখানে আই চলে আসে, আয়োটা চলে আসে। তো আয়োটা না আসার জন্য যদি আমাদের রিয়েল রুটস পেতে হয়, ফর রিয়েল রুটস এই বি স্কয়ার মাইনাস 4ac যে জিনিসটা সেটাকে অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে। এটা ফিজিক্স আমাদের খুব বেশি নেই,
এটা মূলত ম্যাথমেটিক্স এর টপিক। তো রিয়েল রুট পাওয়ার জন্য বি স্কয়ার মাইনাস 4ac এই যে জিনিসটা যেটাকে আমরা ডি দিয়ে লিখি, তো সেই ডি জিনিসটাকে গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে। যদি কোনোভাবে এই বি স্কয়ার মাইনাস 4ac জিনিসটা 0 থেকে ছোট হয়ে যায় তাহলে সমস্যাটা কি, রুটের ভিতর মাইনাস চলে আসবে। রুটের ভিতর মাইনাস চলে আসছে মানে সেখানে ইমাজিনারি গল্প আছে, তাই না? যদি রুটের ভিতর মাইনাস চলে আসে, ধরো রুটের মধ্যে +4, এটা মানে কি +-2 +2 অথবা -2। ধরো রুটের মধ্যে -4, এটা মানে কি +-2? বলছে যে না। ছোটবেলায় ক্লাস 7-8 যদি কোনো এরকম অঙ্ক থাকতো, ধরো সলভ করলে করে এলো -4, তখন তুমি কিন্তু -4 এর রুট মানে +-2 মাইনাস প্লাস রুট একটু বুদ্ধি করে -+2 এরকম করতে। কিন্তু এখন তুমি জানো যে সেটা হয় না, যে বর্গমূলের মধ্যে রুটের মধ্যে যদি মাইনাসে কোনো কোয়ান্টিটি আসে তখন সেটাকে আমরা রুট করতে পারি না, বা তখন সেটা রিয়েল রুট আর এক্সিস্ট করে না, তখন সেটা ইমাজিনারিতে চলে যায়। কি করে ইমাজিনারিতে যায় না, -4 কে আমরা লিখতে পারি 4 × i²। তুমি জানো i² মানে -1 হয়, এগুলো নিশ্চয়ই জানো, ম্যাথমেটিক্সে পড়েছো, কমপ্লেক্স নাম্বার বলে একটা চ্যাপ্টার ছিল। তো 4i² কে যদি রুট করো তাহলে এটা আসে +-2i। তাহলে তোমার একটা রুট √4 এর তখন +2i, একটা রুট -2i, তো +2i বসাতে পারো, -2i বসাতে পারো। তাই রুটের মধ্যে যদি কোনোভাবে নেগেটিভ চলে আসে, রুটের মধ্যে যদি কোনোভাবে নেগেটিভ চলে আসে তখন কিন্তু রুটগুলো আর রিয়েল রুটস হয় না, তখন রুটগুলো হয় ইমেজিনারি রুট, তখন সেই রুটগুলো হয় ইমেজিনারি রুট। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন। একবার কনফার্ম করে দাও, এই হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন, যে আমাদের কাছে যদি একটা সমীকরণ থাকে x² + bx + c = 0, সেই সমীকরণটাকে সলভ করে x এর মান আমরা পাবো -b + -2b² - 4ac/2, x1 x2 ± সাইন এর জন্য দুটো আলাদা আলাদা রুট পাবো, একবার -b + √b² - 4ac/2, একবার -b - 4ac/2। দুটো রুটকে যদি আমরা সাম করি তাহলে -b/a, দুটো রুটকে যদি আমরা প্রোডাক্ট করি তাহলে c/a। রিয়েল রুটস পাওয়ার জন্য b² - 4ac কে 0 থেকে বড় হতে হবে, ইমাজিনারি রুট পাওয়ার জন্য b² - 4ac কে 0 থেকে ছোট হতে হবে। একবার একটু টেক্সট করে দাও, বুঝতে পারলি কিনা। দাদা এগুলো লিখবো অবশ্যই, এখন না, এখন দরকার নেই লেখার, আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, বা তোমরাও পারলে স্ক্রিনশট নিয়ে নাও, বা আমি নিয়ে নিচ্ছি, দিয়ে গ্রুপে একসাথে সেন্ড করব। এখন লিখতে গেলে অনেকটা টাইম চলে যাবে, সেই টাইমে আরো অনেক কিছু পড়া হয়ে যাবে। ওকে, এবার এই কোয়াড্রেটিক ইকুয়েশনের পরে, তো কোয়াড্রেটিক ইকুয়েশন করে আমরা একটা সমীকরণ বানানো শিখলাম, এবং সমীকরণটাকে বানানো না, সমীকরণটা সলভ কি করে করতে হবে সেটা শিখলাম। এবার ধরো তোমার কাছে একটা পাওয়ার ফাংশন আছে। পাওয়ার ফাংশন বলতে ধরো তোমার কাছে একটা কোয়ান্টিটি আছে 1 + x হোল টু দি পাওয়ার n। ধরো তোমার কাছে একটা বড়সড় পাওয়ার ফাংশন আছে 1 + x হোল টু দি পাওয়ার n। পাওয়ার ফাংশন কেন বলছি, মাথায় n টার জন্য। 1 + x থাকলে তো নরমাল অ্যালজেব্রিক ফাংশন, 1 + x হোল টু দি পাওয়ার n যেহেতু আছে সেজন্য একটা পাওয়ার ফাংশন, যেখানে n এর মানটা খুব বড়, ধরো n এর মানটা 10, n এর মানটা 20, n এর মানটা 30, তখন সেই জিনিসগুলোকে আমরা সলভ কি করে করব, সেই জিনিসগুলোকে, সেই ফাংশনটাকে সলভ করার রাস্তা কি, তো সেই ফাংশনটাকে সলভ করার রাস্তা যেটা, তাকে বলা হয় বাইনোমিয়াল থিওরেম, বা বাংলায় দ্বিপদ উপপাদ্য। পড়েছিলে ক্লাস 11 এ ম্যাথমেটিক্সে, আবার এখানে একটু ছোট্ট করে পড়তে হবে, অত বড় ফর্মে নেই, ছোট ছোট জায়গায় আমাদের জিনিসপত্র কাজে আসবে। কি বলছে বাইনোমিয়াল থিওরেম, না ইন্টারেস্টিং, বেশ ইন্টারেস্টিং। বাইনোমিয়াল থিওরেম কি বলছে দাদা জিনিসটা, বলছে যে ধরো আমাদের কাছে একটা এরকম পাওয়ার ফাংশন আছে 1 + x হোল টু দি পাওয়ার n। আমাদের এই ফাংশনটাকে ভাঙতে, এই ফাংশনটার মান বার করতে হবে। এবার তুমি বলবে কি এমন বিষয়, ধরো x এর মান 1, তো x এর মান 1, n এর মান 1, তো তুমি বলবে যে 1 + 1 হোল টু দি পাওয়ার 1 মানে 2 টু দি পাওয়ার 1 মানে 2, সিম্পল। x এর মান 2, 1 + 2 হোল টু দি পাওয়ার 1 মানে 2। n এর পাওয়ার যদি একটু বেশিও হয়, ধরো x এর মানটা 2, n এর পাওয়ার 2, তো 2 + 1 3, 3 স্কয়ার 9। তো আমরা যদি x এর মান বড় নিই তাহলে কোনো সমস্যাটা নেই, তাহলে কোনো সমস্যা সেরকম একটা অ্যারাইজ করে না। সমস্যাটা অ্যারাইজ করে
যদি x এর মানটা 1 এর থেকে ছোট হয় এবং n এর মানটা 1 এর থেকে খুব বড় হয়, ধরো n এর মানটা সামথিং টু দি পাওয়ার 10, x এর মানটা 0.001 মানে 0.001 টু দি পাওয়ার 10 বা 1 প্লাস 0.001 টু দি পাওয়ার 10, এরকম একটা বড় সড়ো কোয়ান্টিটি ধরো তোমার কাছে রয়েছে। এবার তুমি এটাকে ক্যালকুলেট করবে কি করে? উইদাউট ক্যালকুলেটর। ক্যালকুলেটর দিয়ে তুমি ইজিলি পারবে, ক্যালকুলেটর ছাড়া করে পারবে, বা কিছু কিছু ক্যালকুলেশন এমন আছে বাইনোমিয়ালে যেগুলো ক্যালকুলেটর দিয়েও পারবে না, কারণ সেগুলো এতটাই বড় সংখ্যা হয়েছে যে ক্যালকুলেটরও নেয় না, সেটা তারও একটা লিমিট আছে। তো সেটা আমরা করবো কি করে? বলছে যে ধরো এখানে এই বাইনোমিয়াল থিওরেমটা কিন্তু x এর মান 1 এর থেকে বড়র জন্য অ্যাপ্লিকেবল না। x এর মান 1 এর থেকে বড় হলে কোনো সমস্যাই নেই, 1 এর থেকে বড় হলে 2 হোক, 3 হোক, 4 হোক, বা খুব বড় কত হবে 100 টু দি পাওয়ার 10ও আমরা বার করে ফেলতে পারবো আর কি। সমস্যাটা হয় x এর মান যদি 1 এর থেকে ছোট হয়। তো বলছে যে যদি x এর মানটা 1 এর থেকে ছোট হয়, ফর x তার মান যদি 1 এর থেকে ছোট হয়, x এর মান বলতে মডিউলাস অফ x। মডিউলাস কাকে বলা হয়? বলছি একটা কোয়ান্টিটির যখন আমরা মান বার করতে চাই, ধরো একটা তোমার কাছে ভেক্টর কোয়ান্টিটি আছে f ইকুয়াল টু ai ক্যাপ প্লাস bj ক্যাপ প্লাস ck ক্যাপ, একটা ভেক্টর কোয়ান্টিটি আছে, তখন তার মান বার করার জন্য আমরা কি করি? মডিউলাস লাগাই, বোথ সাইডে মড লাগাই। এখানেও বিষয়টা তাই, যে আমাদের কাছে যদি একটা কোয়ান্টিটি থাকে তার খালি আমরা মান নিয়ে কাজ করতে চাই, তাহলে সেখানে আমরা মড লাগাই। তো বলছি যে মড x এর মানটা যদি 1 এর থেকে ছোট হয়, অর্থাৎ x এর মানটা যদি 1 এর থেকে ছোট হয়, তাহলে 1 প্লাস x হোল টু দি পাওয়ার n, এই যে জিনিসটা, এই যে ফাংশনটা, এটাকে আমরা ভাঙতে পারি এভাবে 1 প্লাস n ইন্টু x প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল টু x স্কোয়ার প্লাস, ভালো করে দেখো, n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 3 x কিউব, প্লাস এইভাবে চলছে সিরিজটা। বলছি সিরিজটা শেষ হচ্ছে না, সিরিজটা চলছে কিভাবে? 1 প্লাস x হোল টু দি পাওয়ার n হলে 1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2x স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 3x কিউব। দেখো একটা প্যাটার্ন আছে, প্রথমটায় n ইন্টু শুধু n ছিল, তারপরেরটায় n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, তারপরেরটায় n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 3। তাহলে এরপরেরটায় কি হবে? n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু x টু দি পাওয়ার 4। তারপর এটা কি হবে? n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ইন্টু n মাইনাস 4 বাই ফ্যাক্টোরিয়াল 5 x কিউব। এভাবে জিনিসটা হবে। এবার প্রশ্ন হচ্ছে এখানে এই সিরিজটা এলো কোথা থেকে? বলছে এই সিরিজটা কোথা থেকে এলো সেটা আমাদের সিলেবাসে নেই, সেটা আই থিঙ্ক 11এও ছিল না, 11এ যে বাইনোমিয়াল ছিল সেখানেও ছিল না। এটাকে বলা হয় টেলর সিরিজ, পরবর্তীকালে আছে, গ্রাজুয়েশনে আছে, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং নিলে সেখানে পাবে। এই সিরিজটাকে বলা হয় টেলর সিরিজ। এবার এই সিরিজটার ফ্যাক্টোরিয়াল যে জিনিসগুলো সেগুলো মানে এই যে ফ্যাক্টোরিয়াল টু 2 এক্সক্লামেটরি চিহ্ন, 3 এক্সক্লামেটরি চিহ্ন, এই জিনিসগুলো মানে কি? এগুলো মানে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল মানে কি? ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। দেখো একটা প্যাটার্ন আছে, যার ফ্যাক্টোরিয়াল আমরা বার করছি সেটা ইন্টু সেটা মাইনাস 1 ইন্টু সেটা মাইনাস 2 ইন্টু সেটা মাইনাস 3 করে আমরা গুণ করতে 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 যাচ্ছি আপ টু যতক্ষণ না 1 আসছে। তাই তোমাকে যদি কেউ বলে যে n ফ্যাক্টোরিয়াল মানে কত, তাহলে n ফ্যাক্টোরিয়াল মানে কি হবে? n, দেখো 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 3 2 1, এক কমাতে কমাতে 1 অবধি গেছো, 1 এসে থেমে গেছো। n ফ্যাক্টোরিয়াল মানে কি হবে? n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 ইন্টু n মাইনাস 4 করে 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 1 অবধি যাবে। এটাই হচ্ছে আমাদের n ফ্যাক্টোরিয়ালের ফর্মুলা। এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল n, এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল n। এবার তাহলে ফ্যাক্টোরিয়াল গুলোর মানে বুঝতে পেরেছো? 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1 মানে 6, 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 মানে 3 4 12 12 2 24। এরকম ভাবে আমাদের চলছে বিষয়, ঠিক আছে। এবার এত বড় জিনিসটাকে কি আমরা মাথায় রাখবো? না, আমরা ছোট একটা জিনিস মাথায় রাখবো। নেক্সট বলতে ধরো তোমার কাছে 1 প্লাস x হোল টু দি পাওয়ার n না হয়ে 1 প্লাস x হোল টু দি পাওয়ার n না থেকে আমাদের কাছে এরকম একটা ফাংশন আছে 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n। এরকম পাওয়ার ফাংশনও থাকতে পারে 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n। তখন সেটাকে এক্সপ্যান্ড করলে কি হয়? বড় করে তখন সেটাকে এক্সপ্যান্ড করলে হয় 1, দেখতে থাকো, মাইনাস nx
plus n into n minus 1 by factorial 2x square minus n into n minus 1 n minus 2 by factorial 3x cube plus n into n minus 1 n minus 2 n minus 3 by factorial 4x to the power 4 এই করতে করতে চলছে। দেখো একটা প্যাটার্ন আছে, প্রথমটাতে কোনো সমস্যা নেই, 1 plus x whole to the power n যখন ছিল সব কটা প্লাস, 1 minus x whole to the power n যখন হলো তখন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস করে করে সে কিন্তু অল্টারনেট হচ্ছে। ঠিক আছে, ভালো কথা। এভাবে আমরা একটা সিরিজ পাই, এগুলোকে বলা হয় সিরিজ। সিরিজ কেন বলছে? কারণ অসংখ্য টার্মের এই টার্মটা চলতে থাকছে, টার্মটা শেষ হচ্ছে না। হ্যাঁ, ডিপেন্ড করবে যে এন এর মান কত। তুমি যদি এন এর মান ছোট দাও তাহলে সিরিজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তুমি যদি 4 দাও এন এর মান তাহলে সিরিজটা এখানেই শেষ। তুমি যদি এন এর মান 5 দাও তাহলে দুটো পর গিয়ে শেষ। তুমি যদি এন এর মান 2 দাও তাহলে এখানে গিয়ে শেষ, এখানে গিয়ে শেষ। তো এরকম ভাবে জিনিসটা শেষ হচ্ছে। কিন্তু এন এর মান তুলনামূলক অতক্ষণ থাকে না, এন এর মান বেশ বড় সড় থাকে, 7, 8, 10, 15, 12 একটু বড় বড় থাকে, ওখানেই সমস্যাটা অ্যারাইজ করে। ঠিক আছে, বোঝা গেল। এবার এটা আমরা করলাম কার জন্য? ফর mod x less than 1, যদি x এর মানটা 1 এর থেকে ছোট হয়। আমাদের থিওরেম যেটা পড়তে হবে, আমাদের থিওরেমে শুধু x এর মানটা 1 এর থেকে ছোট না, আমাদের থিওরেমে x এর মানটা 1 এর থেকে বহু গুণ ছোট। x is very very less than 1, x এর মানটা 1 এর থেকে ভীষণ ছোট। বলছি x এর মান যদি 1 এর থেকে ভীষণ ছোট হয় তাহলে চেঞ্জ কোথায় হবে? চেঞ্জ কোথায় হবে? বলছি x এর মান যদি 1 এর থেকে খুব ছোট হয় তাহলে 1 plus x whole to the power n। ভালো করে দেখো তো, 1 plus x whole to the power n মানে ছিল 1, 1 তো 1ই থাকবে, প্লাস nx। হ্যাঁ, x এর মান 1 এর থেকে খুব ছোট কিন্তু আমরা তাও রেখে দিই এটাকে, কারণ n একটা সিগনিফিকেন্ট সংখ্যা, প্লাস n into n minus 1 by factorial to x square। বলছে x এর মানটা 1 এর থেকে খুব ছোট, ধরো 10 to the power minus 7। x যদি 10 to the power minus 7 হয় তাহলে x স্কয়ার হবে 10 to the power minus 14, মানে আরো ছোট। x কিউব হবে 10 to the power minus 27, আরো ছোট। x to the power 4 হবে 10 to the power minus 28, আরো ছোট। মানে আস্তে আস্তে সংখ্যাটা খুব ছোটর দিকে চলে যায়। এবার 10 to the power minus 14, 10 to the power minus 16 সেগুলোকে আমরা আর কাউন্টের মধ্যে নিই না। তাই সিরিজের এই প্রথম দুটো টার্ম বাদ দিয়ে বাকি যে পুরো টার্মটা, সেই পুরো টার্মটাকে আমরা এলিমিনেট করে দিই। তাহলে থাকে কি আমাদের কাছে? খালি প্রথম দুটো, 1 plus x whole to the power n মানে 1 plus nx, 1 minus x whole to the power n মানে একদম সিমিলার প্যাটার্নে 1 minus x whole to the power n মানে বলছে আমরা খালি প্রথম দুটো টার্ম রাখবো 1 minus nx, পরের গুলো আমরা রাখবোই না। তার কারণটা কি, কেন রাখছি না আমরা? তার কারণ x এর মানটা 1 এর থেকে খুব ছোট। ছোট আর খুব ছোটর মধ্যে ডিফারেন্স আছে। ছোট মানে ধরো 10 to the power minus 2, ঠিক আছে, তাহলে 10 to the power x এর মান যদি -2 হয় তাহলে 10 to the power -4 এখানে থাকবে, 10 to the power -8 এখানে থাকবে, এরকম ভাবে চলবে। তো সেগুলো তুলনামূলক ঠিকঠাক, 10 to the power -4 মানে খুব ছোট না। কিন্তু যখনই x এর মানটা 1 এর থেকে খুব ছোট, ধরো 10 to the power -7, 10 to the কিছু কিছু প্রবলেমে তুমি পাবে 10 to the power -12, 10 to the power -34, এরকম ছোট ছোট কোয়ান্টিটি। তো তখন তুমি চোখ বন্ধ করে খালি প্রথম দুটো টার্ম নাও, 1 plus nx, 1 minus nx, তাহলেই তোমার কমপ্লিট হয়ে যাবে সিরিজটা। এটার যা মান হবে 1 plus x whole to the power n বা 1 minus x whole to the power n কিন্তু সেম মান হবে। তাহলে বলছে যে কিছু শর্ট ট্রিক নিয়ে পাওয়া গেল? বলছে হ্যাঁ, পাওয়া গেল। বলছে যে 1 plus x whole to the power n মানে এরপর তো তুমি এত বিশাল কিছু মাথায় রাখবে না, কারণ দরকার নেই তোমার মাথায় রাখবে। তুমি মাথায় রাখবে যে 1 plus x whole to the power n যদি থাকে তাহলে পাওয়ারটা x এর সাথে মাল্টিপ্লাই হয় উইথ সাইন, পাওয়ারটা x এর সাথে মাল্টিপ্লাই হয় উইথ সাইন, হচ্ছে 1 plus n into x, উইথ সাইন মাল্টিপ্লাই হয়েছে। n টা x এর সাথে মাল্টিপ্লাই হলো উইথ সাইন 1 minus x। তাহলে যদি আমাদের কাছে এরকম থাকে 1 plus x whole to the power minus n, 1 plus x whole to the power minus n, সেটা কি হবে? বলছে মাইনাস n টা x এর সাথে গুণ হবে, মাইনাস n x এর সাথে গুণ হলে মাইনাস nx, 1 minus nx। সিমিলারলি যদি 1 minus x whole to the power minus n হয় তাহলে সেটা মাইনাস n টা মাইনাস x এর সাথে গুণ হবে, মাইনাস n মাইনাস x এর সাথে গুণ হলে 1 plus nx। This is your binomial theorem
which is needed for your WBJE and JEE mains। বোঝা গেল? এটাই হচ্ছে বাইনোমিয়াল থিওরেম, যে n যে পাওয়ারটা থাকবে সেই n পাওয়ারটা x এর সাথে গুণ হয়ে যাবে, n টার্মটা বা n পাওয়ারটা x এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে উইথ সাইন, চিহ্ন সহ। চিহ্নটাকে এখানে নেগলেক্ট করবে না, চিহ্ন সহ গুণ হবে। মাইনাস n যখন x এর সাথে গুণ হবে তখন মাইনাস n x, মাইনাস n যখন মাইনাস x এর সাথে গুণ হবে তখন মাইনাসে প্লাস n x। সেভাবে এটাকে বলা হয় টেলর সিরিজ। এটা একটা বড় সড়ো সিরিজ। সিরিজ আমাদের মাথায় রাখতে হবে না, কারণ সিরিজের অ্যাপ্লিকেশন সেরকম নেই। যেটা আছে সেটা হচ্ছে এইটুকু। বাইনোমিয়াল থিওরেম মানে আমরা ফিজিক্সের ভাষায় ছোট্ট করে এটুকুই বুঝি যে 1 plus x whole to the power n মানে 1 plus nx, 1 minus x whole to the power n মানে 1 minus nx, 1 plus x whole to the power minus n মানে 1 minus nx, 1 minus x whole to the power minus n মানে 1 plus nx। কখনোই মুখস্থ করার চেষ্টা করবে না, জাস্ট টেকনিকটা শিখে নাও। টেকনিকটা হচ্ছে দাদা, n এর সাথে যে পাওয়ারটা থাকবে সে x এর সাথে মাল্টিপ্লাই হবে উইথ সাইন, পাওয়ারটা x এর সাথে মাল্টিপ্লাই হবে উইথ সাইন, পাওয়ারটা x এর সাথে মাল্টিপ্লাই হবে উইথ সাইন, পাওয়ারটা x এর সাথে মাল্টিপ্লাই হবে উইথ সাইন। ক্লিয়ার? ক্লিয়ার? বলো নিরজ অনির্বাণ, বুঝতে পেরেছো? ওকে, এবার এর উদাহরণ কি হতে পারে, কোথায় আমরা এটা অ্যাপ্লাই করতে পারি? বলছে অ্যাপ্লাই করতে পারি আমরা এখানে। ধরো গ্র্যাভিটেশন পড়তে গিয়ে তোমরা একটা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট পড়বে যার নাম হচ্ছে জি, যেটাকে বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ক্যাপিটাল জি। এবার আমাদের সিরিজে এরকম একটা টার্ম থাকতে পারে, এরকম অঙ্ক পাবে তুমি 1 plus g হোল টু দি পাওয়ার 100, 1 plus g হোল টু দি পাওয়ার 100। তুমি বলবে এটা বাইনোমিয়াল সিরিজ ছাড়া আর কোনোভাবে করা সম্ভবই না, তার কারণ টু দি পাওয়ার 100 আছে, টু দি পাওয়ার 100 তো ক্যালকুলেটরও ক্যালকুলেট করবে না। তাহলে কি করে করব? বলছে সিম্পল বাইনোমিয়াল থিওরেম। বলছে এই যে জির মানটা হয়, এই যে জির মানটা হয় সেটা খুব ছোট, এই যে জির মানটা হয় এটা ভীষণ ছোট। তো জির মান যদি একের থেকে ভীষণ ছোট হয় তাহলে আমরা এই 1 plus g হোল টু দি পাওয়ার 100 কে অ্যাকর্ডিং টু বাইনোমিয়াল সিরিজ লিখতে পারি 1 প্লাস পাওয়ারটাকে চলে এলো 100 ইনটু জি। এভাবে আমাদের কাছে ক্লাস 12 এ ইলেকট্রোস্ট্যাট যখন আমরা পড়বো, ম্যাগনেটিজম যখন আমরা পড়বো, তখন আমরা এই ধরনের কোয়ান্টিটি পাবো 1 plus epsilon naught হোল টু দি পাওয়ার 50, 1 plus বা 1 minus mu naught হোল টু দি পাওয়ার 10, এরকম ধরনের কোয়ান্টিটি পাবো। তো 1 plus epsilon naught হোল টু দি পাওয়ার 50, epsilon naught মানে শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা, ওই সেই 8.854 into 10 to the power minus 12। তো epsilon naught এর মান হয় 10 to the power minus 12 এর অর্ডার, ভীষণ ছোট। তাহলে ভীষণ ছোট যখন x এর মান হবে একের সাপেক্ষে, তখন আমরা সিম্পলি পাওয়ারটাকে সেটা দিয়ে গুণ করে দেবো, তাহলে 1 plus 50 epsilon naught। তুমি বলতে পারো যে এখান থেকে তাহলে অ্যান্সার কি করে ফাইন্ড আউট করবো? এটাই অ্যান্সার, অপশনে তোমাকে এভাবেই দিয়ে দেবে, এটা ছাড়া না, এটা ছাড়া তো তুমি করতে পারবে না। epsilon naught এর মান বসিয়ে অত বড় ক্যালকুলেশন তো সম্ভব না। 1 minus mu naught হোল টু দি পাওয়ার 10, এটাকে ক্যালকুলেট করলে 1 minus mu naught মানে হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, যার মান হয় 4 pi into 10 to the power minus 7। তো 10 to the power minus 7 ভীষণ ছোট 1 এর সাপেক্ষে, তাহলে আমরা পাওয়ারটাকে আগে নিয়ে আসবো, তাহলে 1 minus 10 mu naught। এই হচ্ছে আমাদের বাইনোমিয়ালের গল্প স্বল্প, এই হচ্ছে আমাদের বাইনোমিয়ালের গল্প স্বল্প। ঠিক আছে, স্ক্রিনশট তুলে নাও পারলে, আমি তুলে নিচ্ছি। আচ্ছা, এবার এই বাইনোমিয়াল সিরিজের পরে যেটা আসে আমাদের ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো থিওরেম, যোগ ভাগ প্রক্রিয়া। এর মধ্যেই হয়ে যাবে। যোগ ভাগ প্রক্রিয়া কি বলছে? বলছে যে ধরো একটা আমাদের কাছে সমীকরণ আছে a by b equal to c by d। ধরো যাক আমাদের কাছে একটা ইকুয়েশন আছে এরকম দেখতে, যেখানে a by b equal to c by d। ভালো কথা, a by b যখন c by d এর সাথে সমান। প্রশ্ন হচ্ছে যে a by b c by d এর সাথে সমান হলে
ধরো যে একটা সমীকরণ আছে যেখানে a বাই বিটা ডান দিকের c বাই d এর সাথে সমান। যোগভাগ প্রক্রিয়া আমাদের কি বলছে? বলছে সেই সমীকরণটাকে সলিউশন করার জন্য, সেই সমীকরণটা থেকে মান a আর b মান বার করার জন্য আমরা কি করি? যোগভাগ। যোগভাগ মানে বলছে উপরে তুমি a প্লাস b রাখো, ভাগ করে দাও তাকে a মাইনাস b দিয়ে, অর্থাৎ দুটোকে যোগ করলে বাই দুটোকে বিয়োগ করলে, ইকুয়াল টু ডান দিকে তুমি দুটোকে যোগ করো বাই তার বিয়োগফল দিয়ে ভাগ করে। এটাকেই বলা হয় যোগভাগ প্রক্রিয়া। খুব অ্যাপ্লিকেশন তার নেই, আর থাকলেও আমরা এইভাবে করি। a বাই b যদি c বাই d এর সাথে সমান হয় তাহলে a প্লাস b বাই a মাইনাস b ইকুয়াল টু c প্লাস d বাই c মাইনাস d। a প্লাস b বাই a মাইনাস b ইকুয়াল টু c প্লাস d বাই c মাইনাস d। এই হচ্ছে আমাদের বাইনোমিয়াল থিওরেম এবং কম্পোনেন্টো ডিভিডেন্ডো থিওরেম। যোগভাগ প্রক্রিয়া জানা আছে, এটা শেখা আছে। এবার ভেরি ইম্পর্টেন্ট দুটো জিনিস, একটাকে বলা হয় এপি সিরিজ, একটাকে বলা হয় জিপি সিরিজ। একটার নাম অ্যারিথমেটিক প্রোগ্রেশন, একটার নাম জিওমেট্রিক প্রোগ্রেশন। অ্যারিথমেটিক প্রোগ্রেশন এন্ড জিওমেট্রিক প্রোগ্রেশন কি বলছে জিনিসগুলো? এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট জিনিস আমাদের পরীক্ষায় ডাইরেক্টলি তুমি পাবে। এপি সিরিজ এন্ড জিপি সিরিজ। প্রথম হচ্ছে এপি সিরিজ বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। অ্যারিথমেটিক প্রোগ্রেশন কি বলছে জিনিসটা? বলছে ধরা যাক আমাদের কাছে একটা সিরিজ আছে এমন ভাবে, যাতে করে যেখানে প্রথম টার্মটা ধরো a, দ্বিতীয় টার্মটা a প্লাস d, 3 নম্বর টার্মটা a প্লাস 2d, 4 নম্বর টার্মটা a প্লাস 3d, 5 নম্বর টার্মটা a প্লাস 4d। এইভাবে আমাদের কাছে একটা সিরিজ আছে যেখানে যে সিরিজের পরপর টার্মগুলো এরকম, প্রথমটা a, তারপরেরটা a প্লাস d, তারপরেরটা a প্লাস 2d, তারপরেরটা a প্লাস 3d করে করে সিরিজটা আমাদের চলছে। সিরিজটা কিন্তু শেষ হয়ে যায়নি, সিরিজটা চলছে। বলছে এই সিরিজের কি কোনো স্পেশাল বৈশিষ্ট্য আছে? বলছে যে হ্যাঁ আছে। কি বৈশিষ্ট্য আছে? বলছে এই সিরিজের প্রথম টার্মটার সাথে d যোগ করে পরের টার্মটা তৈরি হয়েছে, তারপরের টার্মটার সাথে d যোগ করে 3 নম্বর টার্ম তৈরি হয়েছে, 3 এর সাথে d যোগ করে 4 নম্বর টার্ম তৈরি হয়েছে। ভালো করে দেখো, প্রথম টার্মটার সাথে d অ্যাড করে তৈরি হয়েছে সেকেন্ড টার্ম, সেকেন্ডের সাথে d অ্যাড করে তৈরি হয়েছে থার্ড টার্ম, থার্ড এর সাথে d অ্যাড করে তৈরি হয়েছে ফোর্থ, ফোর্থ এর সাথে d অ্যাড করে তৈরি হবে ফিফথ, ফিফথ এর সাথে d অ্যাড করে তৈরি হবে সিক্স। তার মানে এটা এমন একটা সিরিজ যে সিরিজের প্রত্যেক দুটো বা পরপর দুটো টার্মের মধ্যে একটা করে ডিফারেন্স আছে এবং সেই ডিফারেন্সটা কনস্ট্যান্ট। এই যে ডিফারেন্স ডিটা, অর্থাৎ পরেরটা মাইনাস আরেকটা, পরেরটা মাইনাস আরেকটা, পরেরটা মাইনাস আরেকটা, পরেরটা মাইনাস আরেকটা যদি আমরা করি তাহলে একটা কমন ডিফারেন্স আমরা পাবো। এই ডি জানাবের নাম হচ্ছে সেই কমন ডিফারেন্স। এই ডি জানাবের নাম হচ্ছে সেই কমন ডিফারেন্স। তাহলে এপি সিরিজ কি? এপি সিরিজ হচ্ছে এমন একটা সিরিজ যে সিরিজে প্রত্যেকটা টার্মের মধ্যে একটা করে কমন ডিফারেন্স আছে ডি, এবং প্রত্যেকটা বলতে একের সাথে 3 নয়, একের সাথে 4 নয়, একের সাথে 2, 2 এর সাথে 3, 3 এর সাথে 4, 4 এর সাথে 5, অর্থাৎ পাশাপাশি দুটো টার্মের মধ্যে ডিফারেন্স হচ্ছে ডি। এরকম ভাবে বললে বেশি ভালো হয়। ঠিক আছে, সেই সিরিজকে আমরা বলবো এপি সিরিজ। বলতে পারবে যদি একটা সিরিজের প্রথম টার্ম a, দ্বিতীয় টার্ম a প্লাস d, 3 নম্বর টার্ম a প্লাস 2d, 4 নম্বর a প্লাস 3d হয়, তাহলে সেই সিরিজের nth টার্ম কত হবে? সেই সিরিজের n-তম টার্ম কত হবে? বলছে দেখো ফার্স্ট টার্মটা a, সেকেন্ড টার্মটা a প্লাস b, 3 নম্বর টার্মটা a প্লাস 3d, যে কোনো একটাকে ধরো। ধরো এটা 4 নম্বর টার্মটা, ফোর্থ টার্ম যেটা, এটা ফোর্থ টার্ম, এই সিরিজের 4 নম্বর টার্ম a প্লাস 3d। বলছে টার্মটার বৈশিষ্ট্য কি? টার্মটার সাথে a যোগ আছে, প্রত্যেকটা টার্মের সাথে a যোগ আছে, তাহলে nth টার্মটার সাথেও নিশ্চয়ই a যোগ থাকবে। ভালো কথা। একটা করে কনস্ট্যান্ট সংখ্যা আছে এবং সেই সংখ্যাগুলো যত নম্বর টার্ম তার থেকে দেখো তো এক কম না? এটা 4 নম্বর টার্ম, এখানে 3 আছে,
এটা 3 নম্বর টার্ম, এখানে 2 আছে, এখানে এটা 2 নম্বর টার্ম, এখানে 1 আছে, এটা 1 নম্বর টার্ম, এখানে 0 আছে। তাহলে 1 এ 0, 2 এ 1, 3 এ 2, 4 এ 3, তাহলে n এ কত থাকবে? n-1, 1 কম, ইনটু সাথে কি আছে? d। তাহলে কোন একটা এপি সিরিজের, কোন একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনাল সিরিজের nth টার্মটা হয় a plus n-1 into d, a plus n-1 into d। এবার আমাদের বার কি করতে হবে? বার আমাদের করতে হবে প্রথম n খানা টার্মের সামেশন। এই যে আমরা a plus d, a plus 2d করে করে এই যে n খানা টার্ম বানালাম, যে টার্মটাকে নিয়ে a plus n-1 into d, সেই প্রথম n খানা টার্মের সাম করলে কত আসে, সেই প্রথম n খানা টার্মকে যোগ করলে কত আসে, কি করে ফাইন্ড আউট করবো দাদা? কি করে ফাইন্ড আউট করতে পারি আমরা? তো তার জন্য ফর্মুলাটা হচ্ছে, সেটা তোমাকে মাথায় রাখতে হবে, sum of n terms of an AP series। মাথায় রাখবে AP সিরিজে আমরা যে সিরিজটা নিয়েছি সেখানে ফার্স্ট টার্ম কত? a। তাহলে সেই সিরিজের প্রথম টার্ম হচ্ছে a, এটা হচ্ছে সিরিজের ফার্স্ট টার্ম, প্রথম টার্ম, ডিটা হচ্ছে কমন ডিফারেন্স, অর্থাৎ প্রথমটা a, ডিফারেন্স d, দ্বিতীয়টা তাই হয়েছে a plus d, তারপরেরটা হয়েছে a plus 2d, এভাবে। তো n টার্মস এর যোগফল কি করে, সাম অফ n টার্মস আমরা কি করে পাবো? বলছি যে এই প্রত্যেকটা টার্মকে যদি আমরা যোগ করে দিই, a plus a plus d plus a plus 2d plus a plus 3d plus a plus n-1 into d, মাঝখানে অনেক টার্ম আছে, আমরা জানি না কটা আছে, n এর উপর ডিপেন্ড করছে তার মান। তো সবকটা টার্মকে যদি আমরা যোগ করে দিই, যোগফলটা আসে একবারে n/2, n/2 তুমি বাইরে নিয়ে নাও, s equal to sum equal to n/2, ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, এতটাই সোজা, এতটাই সোজা। s equal to আসে n/2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। ফার্স্ট টার্ম কত সিরিজের? a, প্রথম টার্ম কত? a, তাহলে n/2 a প্লাস লাস্ট টার্ম কত? a plus n-1 into d, a plus n-1 into d। তাহলে দেখো তো a plus a মানে 2a, তাহলে n/2 কমন নিলে 2a plus n-1 into d। এটা হচ্ছে একটা এপি সিরিজের সামের ফর্মুলা, এটা হচ্ছে একটা এপি সিরিজের সামের ফর্মুলা। অর্থাৎ যদি আমাদের কাছে একটা এপি সিরিজ থাকে যেখানে ফার্স্ট টার্ম a এবং কমন ডিফারেন্স d, ফার্স্ট টার্ম a এবং কমন ডিফারেন্স d, তাহলে সেই সিরিজের প্রথম n খানা টার্মকে যোগ করে যোগফলটা হবে n/2 into 2a plus n-1 into d। আবার বলছি, এইভাবে ফর্মুলাটা মাথায় রাখার দরকার নেই, ঠিক আছে? মনে থাকে না, ভুল হয়ে গেলে আরো চাপ। তুমি মাথায় রাখো এইভাবে, দেখো এইভাবে মাথায় রাখাটা অনেক সোজা। এবার যার যেটা সোজা তার কাছে, মানে এক একজনের কাছে এক একটা সোজা কঠিন, বাট আমার মনে হয় যে প্রথমটা মাথায় রাখাটা অনেক বেশি এফিশিয়েন্ট, যে n/2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। এবার ফার্স্ট টার্মটা a হবে, লাস্ট টার্মটা a plus n-1 into d হবে। সব সময় যে তা হবে কোনো মানে নেই, ফার্স্ট টার্ম a না হয়ে অন্য কিছু হতে পারে, তখন আমাদের এই ফর্মুলাটা বেশি বেটার দেয়, ক্ল্যারিটি দেয় আর কি, যে n/2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। এই হচ্ছে একটা এপি সিরিজের সামেশনের ফর্মুলা। মাথায় রাখবে ফর্মুলাতে তিনটে জিনিস আছে, একজনের নাম n, একজনের নাম a, একজনের নাম d। a মানে হচ্ছে আমরা যে সিরিজটা নিয়েছি তার প্রথম টার্ম হচ্ছে a, d টা হচ্ছে কমন ডিফারেন্স, অর্থাৎ পরপর দুটো টার্মের মধ্যে বিয়োগ করলে d পাওয়া যায়, এবং n টা হচ্ছে কতগুলো টার্ম আমরা নিয়েছি, 10টা, 20টা, 30টা, 40টা, কটা নিয়েছি, সেই n টা হচ্ছে সেই সংখ্যাটা। এখান থেকে খুব পপুলার কোয়েশ্চেন একটা আসে, সেটা হচ্ছে ফাইন্ড দ্য সাম অফ, এটা বেশি ম্যাথমেটিক্সেই আসে, সেটা হচ্ছে ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 50 ন্যাচারাল নাম্বারস। প্রথম 50টা ন্যাচারাল নাম্বারের যোগফল কত? ন্যাচারাল নাম্বার কাদের বলে? ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে 1 plus 2 plus 3 plus 4 plus 5 plus 6, এই করতে করতে কত নম্বর টার্ম অব্দি? 50 টার্ম অব্দি। তুমি বলতে পারো আমি যোগ করে নেবো 2 একে 3 3 6 6 4 10, ওভাবে না, ও করতে গেলে তো আধ ঘন্টা এখানেই চলে যাবে, 20 মিনিট এখানেই চলে যাবে। আমাদের একবারে সামটা বার করতে হবে। তো একবারে সাম বার করবো কি বলে? বুঝতে দেখো এটা একটা এপি সিরিজ না, প্রথম টার্মটা 1, তারপর 1 এর সাথে 2 যেতে গিয়ে আমাকে 1 অ্যাড করতে হয়েছে, 2 এর থেকে 3 যেতে গিয়ে আমাকে 1 অ্যাড করতে হয়েছে, 3 এর থেকে 4 যেতে গিয়ে 1 অ্যাড করতে হয়েছে। তো যে সিরিজে প্রথম টার্ম থাকবে এবং প্রথম টার্মের সাথে কিছু একটা অ্যাড করি সেকেন্ড টার্ম, সেকেন্ডের সাথে সেটা অ্যাড করি থার্ড টার্ম, থার্ডের সাথে সেটা অ্যাড করি ফোর্থ টার্ম পাওয়া যায়, সেইটাকে আমরা বলি এপি সিরিজ। তো এপি সিরিজের সামের ফর্মুলা আমরা কি জানি? আইদার এটাও ব্যবহার করতে পারো, এটাও ব্যবহার করতে পারো, এটা ব্যবহার করাটাই বেটার।
তাহলে s ইকুয়াল টু n/2 ফার্স্ট প্লাস লাস্ট। ফার্স্ট টার্ম কত 1, লাস্ট টার্ম কত 50। আচ্ছা কতগুলো টার্ম আমরা নিয়েছি দেখো 50 খানা টার্ম নিয়েছি, 50 ন্যাচারাল নাম্বারস। তাহলে 50/2 ইনটু 51 মানে 25 ইনটু 51, 25 ইনটু 51 করলে কত আসে? আছে কি 5 আজি 10 12 7 1275, 1275। ঠিক আছে, ম্যাথমেটিক্সে এই কোয়েশ্চেনটা দেখতে পাবে। আমাদের ফিজিক্সেও আছে কিন্তু এপি জিপি সিরিজের অ্যাপ্লিকেশন আছে। এপি সিরিজটা একটু কম আছে, বরং জিপি সিরিজটা খুব আছে। জিপি সিরিজের অ্যাপ্লিকেশন কিন্তু তুমি গ্র্যাভিটেশনে পাবে, তুমি ইলেকট্রোস্ট্যাটে পাবে, তুমি ম্যাগনেটিজমে পাবে, তুমি কারেন্ট ইলেকট্রিসিটিতে পাবে, সেখানে সব জায়গায় কিন্তু জিপি থাকবে। এপিটাও তুলনামূলক ইম্পর্টেন্ট। কোনটা আসে না? কোনটা আসে না? পাঁচ 5050 কি করে এলো? 51 ইন্টু 25 করলে 1275 হয়তো। নীরজ কটা অব্দি ক্লাস হলো? অনির্বাণ 9টা অব্দি। কোনটাটা 5050 আসে? 5050 কি আসে? না না, সেটা এপিতে না, সেটা অন্যতে। কেটা আছে না, না না ওটা আলাদা, এটা এপি সিরিজে 1275। ও সরি, 1275। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এপি সিরিজের জিনিস। 25 ইন্টু 51 বলে 1275। এই হচ্ছে এপির গল্প। ইন্টারেস্টিং, ইম্পর্টেন্ট দুটো। মাথায় রেখো ফর্মুলাটা কি? এক লাইনে s ইকুয়াল টু n/2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। দরকার নেই মাথায় রাখার n/2 2a প্লাস n-1 a to b, যদি থাকে ভালো, না থাকলে নতুন করে করার দরকার নেই। মাথায় রেখো এভাবে n/2 ফার্স্ট প্লাস লাস্ট, প্রথম প্লাস শেষ, প্রথমটা 1 শেষটা 50, 1 প্লাস 50 51, n মানে কতগুলো টার্ম দিয়েছে 50 খানা, 50/2 মানে 25, 25 ইন্টু 51 মানে 1275। এই হচ্ছে প্রথম 50টা ন্যাচারাল নাম্বারের সাম। এটা ডিপিপি তেও আছে এই কোয়েশ্চেনটা। আচ্ছা এই হচ্ছে এপির গল্প। এবার জিপির গল্প। এবার জিপির গল্প। জিপি কি বলছে? জিপি মানে জিওমেট্রিক প্রোগ্রেশন। অনেকটা এরকম, অনেকটা এরকম জিওমেট্রিক প্রোগ্রেশন। বলছে যে ধরো একটা সিরিজের প্রথম টার্ম, একটা সিরিজ আছে যার প্রথম টার্মটা কি নেই আগের বারের মতো, ভালো কথা। দ্বিতীয় টার্মটা এ প্লাস ডি না, এ ইন্টু আর, এর সাথে আর গুণ করে সেকেন্ড টার্ম পেলে। 3 নম্বর টার্মটা এ আর এর সাথে আর গুণ করে এ আর স্কোয়ার। 4 নম্বর টার্মটা এ আর স্কোয়ারের সাথে আর গুণ করে এ আর কিউব, এরকম ভাবে। তো বলছে যে একটা সিরিজ যদি আমাদের কাছে এরকম থাকে যে প্রথম টার্মটা এ, তারপরের টার্মটা এ ইন্টু আর, 3 নম্বর টার্মটা এ ইন্টু আর স্কোয়ার, 4 নম্বর টার্মটা এ ইন্টু আর কিউব, এইভাবে সিরিজটা চলছে, তখন সেই সিরিজকে আমরা বলি জিওমেট্রিক প্রোগ্রেশন বা জিপি সিরিজ। জিওমেট্রিক প্রোগ্রেশন বা জিপি সিরিজ। এই যে এপিজিপির জিনিসপত্র আছে না, এই এপিজিপি শুধু মানে তোমার এখন লাগছে না, এরপর তুমি যখন কলেজে উঠবে, যখন তুমি প্লেসমেন্ট, ঠিক আছে, মানে 4 বছর পর ইঞ্জিনিয়ারিং পড়ার পর তুমি যখন চাকরিতে ঢুকবে, তখন চাকরিতে কিছু এক্সাম হয়, একটাকে বলা হয় কোয়ান্ট, মানে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বলে, সেটা একটা আছে, রিজনিং আছে। তো সেই কোয়ান্ট আর রিজনিং এর মধ্যে টেকনিক্যাল তো থাকবেই তোমার, মানে কোডিং তুমি কত ভালো পারো, যদি এতে যাও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যাও বা আইটিতে যাও, কোডিং তো আছে। সাথে তুমি যখন কোয়ান্ট বা ইয়েটা দেবে, রিজনিংটা দেবে, তখন না এই ছোট ছোট জিনিসগুলো, জাস্ট এই ফর্মুলাগুলো, এই টাইপের অঙ্ক ওরা দেয়। টাইম কম থাকে ডেফিনেটলি, 30 সেকেন্ডের কাছাকাছি পার কোয়েশ্চেন বা 45 সেকেন্ডের কাছাকাছি পার কোয়েশ্চেন থাকে, কিন্তু এই জিনিসগুলো কাজে লাগে। এই জন্য যে বেশি রুটেড না, তার এইসব করতে অনেক সুবিধা হয়। এই জন্য এই জিনিসগুলোর সাথে আবার চর্চায় থাকবে, মানে প্র্যাকটিস করবে আর কি, কারণ এগুলোই ঘুরে ফিরে আবার পরে কাজে লাগবে। এখন লাগছে ডাব্লিউবিজিআই করতে, তারপর যখন 4 বছর পর আবার কি ইঞ্জিনিয়ারিং করবে, তখন আর এই সেমিস্টারের জিনিসপত্র কাজে লাগবে না, লাগবে আবার এগুলোই। রিজনিং এ বলো এগুলো আছে, এগুলোর একটু আপগ্রেডেড ভার্সন আছে,
কোয়ান্টে বলো, কোয়ান্টে একদম ডিরেক্টলি আগে যে কোয়েশ্চেন ফাইন্ড দ্য সাম অফ 50 ন্যাচারাল নাম্বারস আছে সেই কোয়েশ্চেনটা আছে। তো এরকমই এপি জিপি লগ থেকে কোয়েশ্চেন আসে, ট্রিকোনোমেট্রির একদম সহজ সহজ কোয়েশ্চেন। তো তখনও গিয়ে তোমার এই জিনিসপত্র লাগবে, সেগুলো সহজ, একটু ভালো করে পড়লে পারবে, আর না পারার কিছু নেই, তখন টাইমটা ম্যাটার করছে কত কম সময় করতে পারছো। আচ্ছা, বা তুমি যদি সরকারি চাকরির পরীক্ষা দাও সেখানে এই জিনিসপত্রগুলো আছে, তো সব ক্ষেত্রেই লাগবে ছোটখাটো জায়গায়। তো বলছে যে জিপি সিরিজ মানে কি? জিপি সিরিজ মানে এমন একটা সিরিজ যে সিরিজের প্রথম টার্মটা এ, দ্বিতীয় টার্মটা এর সাথে আর গুণ হয়ে এ আর, 3 নম্বর টার্মটা এ আর এর সাথে আর গুণ হয়ে এ আর স্কয়ার, 4 নম্বর টার্মটা এ আর স্কয়ারের সাথে আর গুণ হয়ে এ আর কিউব, তারপরেরটা এ আর টু দি পাওয়ার 5, এই করে করে চলছে। তোমাকে যদি কেউ বলে সিমিলারলি যে দাদা এখানে nth টার্ম কত হবে, nth টার্ম বার করো, nth টার্ম কি করে বার করবো? বলছে দেখো তো ফার্স্ট টার্ম এটা, সেকেন্ড টার্ম এটা, থার্ড টার্ম এটা, ফোর্থ টার্ম এটা, আবার দেখো ফোর্থটা কি দেখি, ফোর্থ মানে a ইনটু আর কিউব, প্রত্যেকটার সাথে এই গুণ আছে, তাহলে nth টার্মের সাথেও নিশ্চয়ই এই গুণ থাকবে, এই থাকবে, কিন্তু আর টু দি পাওয়ার 3, ফোর্থ টার্মের বেলা 3 আছে, 3 এর বেলা 2 আছে, 2 এর বেলা 1 আছে, তাহলে n এর বেলা n-1 থাকবে। তাহলে জিপি সিরিজে nth টার্মটা হবে a আর টু দি পাওয়ার n-1, a আর টু দি পাওয়ার n-1। কি কি করতে হবে আমাদের? ফার্স্ট সাম অফ n টার্মস বার করতে হবে, যে এই যে প্রথম n খানা টার্ম আমরা নিলাম a আর স্কয়ার, a আর কিউব, a আর টু দি পাওয়ার n-1, এই যে টার্মগুলো আমরা নিলাম, সেই প্রত্যেকটা টার্মকে যোগ করলে কত হয়, সেই প্রত্যেকটা টার্মকে সাম করলে কত হয়। তো প্রত্যেকটা টার্মকে যদি আমরা সাম করি তাহলে সেই সামেশনটা হয় s ইকুয়াল টু a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। যেখানে এটা কি দাদা, এটা হচ্ছে যে সিরিজটা তুমি নিয়েছো সেই সিরিজের ফার্স্ট টার্ম, ভালো করে দেখো সিরিজের প্রথম টার্ম হচ্ছে a, আরটা কি দাদা, আরটা হচ্ছে দ্বিতীয় টার্ম বাই প্রথম টার্ম, দ্বিতীয় টার্ম বাই প্রথম টার্ম, দ্বিতীয়টা বাই প্রথম টার্ম, অর্থাৎ আর নামক একটা কনস্ট্যান্ট রাশি গুণ করে করে আমরা পরবর্তী রাশি পেয়েছি, আগেরটার সাথে আর গুণ করে পরেরটা পেয়েছি, আগেরটার সাথে আর গুণ করে পরেরটা পেয়েছি, এই জন্য আরটাকে বলা হয় কমন রেশিও। আগের বার যেরকম কমন ডিফারেন্স বলা হতো, এবার সেটাকে বলা হয় কমন রেশিও। তো সাম অফ nth টার্মস হয় a r টু দি পাওয়ার n-1, a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, যখন আমাদের এই r এর মানটা 1 এর থেকে ছোট, এবং ফিজিক্সে আমরা 1 এর থেকে ছোট কেসটাই পাবো। এমন সিরিজ তুমি দেখবে না ইউজুয়ালি যেটা কিনা 1 এর থেকে বড়, 1 এর থেকে ছোট ছোট সিরিজই আমরা দেখবো সবসময়। ঠিক আছে, ভালো কথা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদি r এর থেকে বড় হয়, ধরো হঠাৎ একটা কোয়েশ্চেন পেয়ে গেলে যেখানে r এর থেকে বড়, তখন জাস্ট এটাকে রিভার্স করে দাও, s ইকুয়াল টু a ইনটু r টু দি পাওয়ার n-1 বাই r-1, s ইকুয়াল টু a ইনটু r টু দি পাওয়ার n-1 বাই r-1, সেটা হয়ে যাবে আমাদের প্রথম n খানা টার্মের সামেশন। ঠিক আচ্ছা, বাট মূলত আমাদের লাগে এটাই। এবার জিপিতে ফিজিক্সের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইনফাইনাইট জিপি, সেটা হচ্ছে ইনফাইনাইট জিপি। হোয়াট ডু মিন বাই ইনফাইনাইট জিপি? ইনফাইনাইট জিপি আমরা কাদের বলি? ইনফাইনাইট জিপি সিরিজ মানে এমন একটা জিপি সিরিজ যে সিরিজটা তো জিপি, অর্থাৎ এ আর স্কয়ার, এ আর কিউব এরকম ভাবেই চলবে, কিন্তু এখানে যেরকম টার্মটা শেষ হয়ে গেছিল একটা পার্টিকুলার পয়েন্টে এসে, যে হ্যাঁ nth টার্ম আছে, nতম কিছু একটা টার্ম আছে, হতে পারে 10 20 30 40 50 কিছু একটা, বাট আছে। ইনফাইনাইট জিপির ক্ষেত্রে এই টার্মটা থাকবে না, অর্থাৎ আমাদের সিরিজটা ইনফাইনাইট পর্যন্ত চলবে, অর্থাৎ আমাদের সিরিজটা ইনফাইনাইট পর্যন্ত চলবে। এই ধরনের সিরিজদের বলা হয় ইনফাইনাইট জিপি সিরিজ, ইনফাইনাইট জিপি সিরিজ। ঠিক আছে, ভালো কথা। তা আমাদের সবচেয়ে বেশি আছে এইটা এ আর স্কয়ার, এ আর কিউব, এ আর টু দি পাওয়ার 4 করে করে আপ টু ইনফিনিটি। প্রশ্ন হচ্ছে যে এই ইনফাইনাইট জিপি সিরিজের প্রত্যেকটা টার্মকে যদি আমরা সাম করি, তাহলে সাম অফ ইনফাইনাইট টার্মস, এই ইনফাইনাইট খানা টার্মকে যোগ করলে কি হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কি করে পাবো? বলছে নরমাল জিপিতে কি হয়, a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই, এটা এখানেও ভ্যালিড, কারণ এটাও জিপি তো আফটার অল। হ্যাঁ, ইনফাইনাইট জিপি মানে r এর মান, n এর মানটা ইনফিনিটি, তাই না, n টা ইনফিনিটি পর্যন্ত চলছে,
আচ্ছা এনটা যদি ইনফিনিটি অব্দি চলে, ভালো করে দেখো তো, আর টু দি পাওয়ার এন আছে, আর এর মানটা তুমি জানো একের থেকে ছোট। আচ্ছা কোনো একটা ছোট কোয়ান্টিটির ধরো হাফ টু দি পাওয়ার 100, এটা মানে কি? এটা মানে হচ্ছে টু টু দি পাওয়ার মাইনাস 1 টু দি পাওয়ার 100, মানে টু টু দি পাওয়ার মাইনাস 100 মানে খুব ছোট একটা কোয়ান্টিটি, খুব ছোট একটা কোয়ান্টিটি। ধরো আছে তোমার কাছে 1/5 হোল টু দি পাওয়ার 200 বা 50, খুব ছোট কোয়ান্টিটি। এখানে সেরকম হচ্ছে বিষয় যে এন এর মানটা ইনফিনিটি, আমরা তো 50-100 অব্দি এক্সাম্পল দিলাম, 50-100 অব্দি, এটা ইনফিনিটি মানে বিশাল ছোট। হ্যাঁ আর এর মান যদি একের থেকে বড় হতো তাহলে না, কিন্তু আর এর মান একের থেকে বড় হলে নেগেটিভে হয়ে যাবে, বিশাল বড় সংখ্যা হয়ে যাবে নেগেটিভে, বা বিশাল ছোট সংখ্যা হয়ে যাবে নেগেটিভে। কিন্তু এখানে 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর, অর্থাৎ আর এর মানটা একের থেকে ছোট। এই সিরিজ যখনই পড়বো তখনই আর এর মানটা একের থেকে ছোট হবে, এটাই দেখতে পাবে। তো আর এর মান যখন একের থেকে ছোট এবং ইনফাইনাইট জিবি সিরিজ দিয়েছে, তার মানে n ইনফিনিটি হওয়ার জন্য আর টু দি পাওয়ার n টা টেন্ডস টু 0। কেন? তার কারণ আর এর মানটা একের থেকে ছোট। আর যদি এক হতো 1 টু দি পাওয়ার ইনফিনিটি, 1 কে ইনফিনিটি বার, সরি 1 টু দি পাওয়ার, হ্যাঁ 1 কে ইনফিনিটি বার গুণ করলে 1ই হচ্ছে। এখানে যেহেতু আরটা একের থেকে ছোট, এজন্য কোন একটা ছোট কোয়ান্টিটিকে যদি আমরা অনেকবার গুণ করি তাহলে সেই জিনিসটা আরো ছোট আরো ছোট আরো ছোট আরো ছোট হয়ে যায়, হতে 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 সেটা একসময় জিরো হয়ে যায়, একসময় সে জিরো হয়ে যায়। তাহলে আর টু দি পাওয়ার এন এর জায়গায় আমরা জিরো বসিয়ে দেব, তাহলে ac ইকুয়াল টু a বাই 1 মাইনাস। এই হচ্ছে তোমার মোস্ট পপুলার ফর্মুলা, যেটা ফিজিক্সে আমাদের জিপি থেকে এপি জিপি থেকে যা যা পড়লাম তার মধ্যে এপি থেকে লাগবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 n ইন্টু n প্লাস 1/2, সেই ফর্মুলাটা, এবং জিপির জন্য লাগবে a বাই 1 মাইনাস আর, এই ফর্মুলাটা, a বাই 1 মাইনাস আর, এই ফর্মুলাটা। কোথায় পাবে তুমি এটা? পাবে তুমি, শুরু হয়ে যাবে তোমার মোটামুটি লজ অফ মোশন থেকে শুরু হয়ে যাবে, লজ অফ মোশন, তারপর গিয়ে পাবে গ্র্যাভিটেশনে, তারপর 12 এ গিয়ে পাবে ইলেকট্রোস্ট্যাট, ম্যাগনেটিজম, কারেন্ট, পরপর 3টে চ্যাপ্টার আছে যেখানে কি তুমি ইনফাইনাইটের গল্প পাবে, যে ইনফাইনাইট খানা তার আমাদের কাছে পরপর দেওয়া থাকবে, ম্যাগনেটিজম কত, ইনফাইনাইট খানা তার দেওয়া থাকবে, তার জন্য এই পয়েন্টে ইফেক্ট কত, ইনফাইনাইট খানা চার্জ দেওয়া থাকবে, তার জন্য ইলেকট্রিক ফিল্ড কত, ম্যাগনেটিজম কত। তো সেগুলো আমরা কিন্তু সব ইনফাইনাইট জিপিতেই পড়বো। এক্সাম্পল কি হতে পারে ইনফাইনাইট জিপির? বলছে ধরো একটা সিরিজ তোমাকে কোয়েশ্চেন আকারে দিব, 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/8, এই করে করে চলছে সিরিজটা ইনফিনিটি অবধি। তোমাকে এই সিরিজটা প্রত্যেকটা টার্মকে যোগ করলে কত হবে সেটা বার করতে হবে। তো সাম কত হয়? ac ইকুয়াল টু a বাই 1 মাইনাস আর, a কত, ফার্স্ট টার্ম কত 1, তাহলে 1 বাই 1 মাইনাস আর, আর কত, আর কি করে বার করতে হয়? আর বার করবে সব সময় দ্বিতীয় টার্ম বাই প্রথম টার্ম, হাফ বাই 1, হাফ বাই 1 মানে হাফ, তাহলে 1 মাইনাস 1 বাই হাফ মানে হাফ, উপরে এলে 2, অ্যান্সার হচ্ছে 2, অ্যান্সার হচ্ছে 2। ধরো তোমার কাছে একটা সিরিজ আছে এরকম দেখতে, লাস্ট এক্সাম্পল, ধরো তোমার কাছে একটা সিরিজ আছে দেখতে এরকম যে 1 মাইনাস 1/2 প্লাস 1/4 মাইনাস 1/8 প্লাস 1/16, এরকম ভাবে আপ টু ইনফিনিটি অবধি। তো সিরিজের ফার্স্ট টার্ম কত? 1, a ইকুয়াল টু 1, কমন রেশিও কত? বলছে দ্বিতীয় টার্মটা কত? মাইনাস হাফ বাই প্রথম টার্মটা মানে মাইনাস হাফ। ভালো করে দেখো, মাইনাস হাফ করে করে গুণ করে কিন্তু এটা এসছে সিরিজটা, প্রথমটার সাথে মাইনাস হাফ গুণ করলে তবেই তো মাইনাস হাফ, তারপরটার সাথে মাইনাস হাফ ইন্টু মাইনাস হাফ মানে 1/4, 1/4 ইন্টু মাইনাস হাফ মানে মাইনাস 1/8 এভাবে এসছে। তাহলে সাম কত হবে? a বাই 1 মাইনাস আর, a মানে 1 বাই 1 মাইনাস আর, আর মানে মাইনাস হাফ, তাহলে 1 প্লাস হাফ মানে 1/3/2, 1/3/2 মানে 2/3, দ্যাটস ইওর অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের জিপি সিরিজের গল্প। মাথায় রাখতে হবে দুটো বিষয়, যদি নর্মাল জিপি সিরিজ হয় একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে সে থামে, তবে সাম হয় a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর, যখন আর এর মানটা একের থেকে ছোট, যদি আর এর মান একের থেকে বড় হয় তাহলে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1, আরটা আগে চলে আসে আর না আরটা বড় থাকে। আর ইনফাইনাইট জিপি সিরিজের ক্ষেত্রে ac ইকুয়াল টু হয় a বাই 1 মাইনাস আর, a বাই 1 মাইনাস আর, দ্যাটস ইট। a হচ্ছে ফার্স্ট টার্ম, আর হচ্ছে কমন রেশিও, এবং আর এর মানটা একের থেকে ছোট, দেখে বুঝতে পারছো আর এর মানটা একের থেকে ছোট হতে হবে, নাহলে সিরিজ নেগেটিভ চলে আসবে। ঠিক আছে, তো এখানে আজকে আমাদের ক্লাস শেষ হচ্ছে। আজকে আমরা কি কি পড়লাম? বিভিন্ন জিওমেট্রিক শেপের ফর্মুলা, তার এরিয়া ফাইন্ড আউট করা, তার ভলিউম ফাইন্ড আউট করা, সেই জিনিসগুলো। দ্বিতীয় আমরা পড়লাম যে এরিয়া ভলিউম ফাইন্ড আউট করার সাথে সাথে
কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা সলভ কি করে করতে পারি, বাইনোমিয়াল থিওরেম কি, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড থিওরেম কি, এপি সিরিজ জিপি সিরিজ অব্দি বলি। এরপর পরদিন আমরা কি করব, শুক্রবার দিন 7টা থেকে সেদিন আমরা শুরু করব লগারিদম দিয়ে। এরপর আমাদের লগ আছে, লগটা আমরা পড়বো, ট্রিগোনোমেট্রিক ফাংশন পুরোটা পড়বো, তারপর আমরা পড়বো গ্রাফস, লগ ট্রিগোনোমেট্রি গ্রাফস, ট্রিগোনোমেট্রি অব্দি পুরো করে গ্রাফের আই থিঙ্ক অর্ধেকটা হয়ে যাবে নেক্সট দিন। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে, চলো গুড নাইট।